হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের লাইভে। সো আজকে 24-25 ব্যাচের যারা আছো, 12ই ডিসেম্বর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ফাইনাল গাইডলাইন সেশন হতে যাচ্ছে। ওকে, সো এক্সামের আর একদমই সময় নাই, আমাদের হাতে মাত্র 5 দিন আছে, সেই 12 তারিখ পর্যন্ত। ফাইনালি দিনটা আসতেছে এতদিন পড়াশোনার পর। সো তোমরা এই সময়টাতে কি করবা, এক্সামের আগের রাতে এক্স্যাক্টলি কি করবা, তুমি এক্সাম হলে গিয়ে কি করবা, এই সব কিছু নিয়ে আজকের সেশনে বিস্তারিত আলোচনা করব। সো সব কিছু ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত জানাও। আমরা একদমই আজকে একটুও সময় নষ্ট করতে চাই না। তোমাদের কমন যে সকল কোয়েশ্চেন আছে বা একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট, একটা মেডিকেল অ্যাসপিরেন্টের মানে এই শেষ সপ্তাহে যে কমনলি আস্ক কোয়েশ্চেন্সগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, অলরাইট। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আমি জানি তোমরা ভালো আছো বা টেনশনে আছো, তাই না? সো টেনশনে থাকাটা খুবই স্বাভাবিক, টেনশনে না থাকাটাই অস্বাভাবিক। ওকে, সো টেনশন হবে, বাট আজকে আমরা যে কথাগুলো বলবো আশা করি তোমার সেগুলো শুনলে উপকার হবে। ওকে, হ্যাঁ, আমি জুমে স্টুডেন্টদের কমেন্ট দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সেশনে জয়েন করেছো, কারণ আজকের সেশনটা আসলে আমাদের এই একদম মেডিকেল ভর্তি পরীক্ষা উপলক্ষে এই বছরের লাস্ট সেশন। সো প্রতিটা কথা ইম্পর্টেন্ট। সারা বছর তোমাদেরকে অনেক গাইডলাইন দিছি, অনেক কিছু বলছি, ফাইনালি সেগুলো ইমপ্লিমেন্ট করার টাইম আসছে। ওকে, হ্যাঁ, অনেক টেনশনে আছি, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সো এতদিন যা শিখলা, এতদিন যা কিছু করছো, যা যা ভুল হয়েছে সব কিছু এখন ইউনো মানে তুমি আর ভুল করার কোনো সুযোগ নাই, এমন একটা অবস্থা দাঁড়ায় আছো। সো এখন যা করবা সেটা ডিটারমাইন করবে যে তুমি আসলে মেডিকেলে চান্স পাবা কি পাবা না। অনেক ভালো স্টুডেন্টও দেখা যায় এই লাস্ট কয়েক দিনের ভুলের কারণে চান্স মিস করে ফেলে। ঠিক আছে, সো যারা ইউটিউবে দেখতেছো বা ফেসবুকে দেখতেছো অবশ্যই লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমার মতো বাকিরাও যারা টেনশনে আছে তাদের এই কথাগুলো শুনে হেল্প হয়। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। অলরাইট, সো প্রথমেই আমি যেই টপিকটা নিয়ে কথা বলতে চাই যে আর যেহেতু 5টা দিন আছে আমাদের হাতে, এই 5 দিন আমরা কি করব, কি করা উচিত, কি পড়া উচিত। তোমাদের কার কার এরকম মনে হচ্ছে যে আগামী 5 দিনে আমাকে 5বার বই রিভিশন দিতে হবে? বলো তো, এই কমেন্টটা আমি একটু দেখতে চাই। অনেকেই কিন্তু ভাবতেছো যে আগামী 5 দিনে তুমি পুরো বই, পুরো সিলেবাস সব কিছু রিভিশন দিয়ে দিতে হবে, তা না হলে তোমার কিছুই মনে থাকবে না, কারণ তোমার মনে হচ্ছে যে তুমি সব কিছু ভুলে গেছো, রাইট? এরকম কার কার মনে হচ্ছে যে সব ভুলে গেছো? বলো। অনেকেরই মনে হচ্ছে এক্স্যাক্টলি। আমি তো বলতে চাই যে এটা ভালো স্টুডেন্ট হও কি খারাপ স্টুডেন্ট হও, সবারই মানে এতদিন পড়াশোনা করো নাই তারও মনে হচ্ছে যে সব ভুলে গেছে। যে এখন মানে সব পড়াশোনা করে ফেলছো তারও মনে হচ্ছে যে না, আমি তো সব ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নাই। সো প্রথমেই বলে রাখি, এটা খুবই কমন। আমি 2বার পরীক্ষা দিচ্ছি এবং আমার 2বারই এরকমই মনে হয়েছে যে আমি তো কিছুই পারি, আমি তো সব ভুলে গেছি। সো প্রথমে অ্যাড্রেস করতে হবে যে এটা সবার মনে হয়, সে যত ভালো করেই পড়াশোনা করুক না কেন। ঠিক আছে, সো এই ফিলিংটাকে অ্যাড্রেস করেই আমাদেরকে সামনে আগাইতে হবে। আমি একটু তোমাদেরকে বলে রাখতে চাই যে তুমি আসলে সব ভুলে যাও নাই, তোমার পড়া মনে পড়বে। তোমার যে রেসিডুয়াল নলেজটা গ্যাদার করছো তুমি গত 3 মাস পড়াশোনা করে, এই জিনিসগুলো তোমার অবশ্যই মনে আছে। আমাদের ব্রেইন এতটাও খারাপ না, ব্রেইন এতটাও বাজেভাবে তোমাকে 12 তারিখে ডিচ করবে না। ওকে, সো তোমার মনে রাখতে হবে যে তোমার মনে আছে, তোমার মনে পড়বে। কখন মনে পড়বে? যখন যখন তুমি এক্সাম হলে কোয়েশ্চেন্সগুলো দেখবা। ঠিক আছে, ওকে, এতটুকু বিশ্বাস করতে কে কে রাজি আছো যে এক্সাম হলে তুমি যখন কোয়েশ্চেন্সগুলো দেখবা তোমার মনে পড়বে? আমাকে একটু বলো তো। হ্যাঁ, অনেকেই রিভিশন দিচ্ছ, নতুন করে রিভিশন দিচ্ছ, পুরো সিলেবাসটা রিভিশন দিয়ে ফেলতেছো, অনেক কিছু করার চেষ্টা করতেছো যাতে একটু হলেও মানে তোমার রিলিভড লাগে যে না আমি তো সব পড়ছি, তাই না? এরকম একটা মনে হচ্ছে। ওকে, সো তুমি যদি রাজি থেকে থাকো যে তোমার সব কিছু মনে পড়বে এক্সাম হলে কোয়েশ্চেন দেখে, এই শর্তটা মেনে নিতে বা এই জিনিসটা মেনে নিতে, যেহেতু আমি বলতেছি আমি পরীক্ষা দিছি, তাই না? তো সেই এক্সপিরিয়েন্স থেকেই তোমাদেরকে বলতেছি যে হ্যাঁ, পরীক্ষার কোয়েশ্চেন দেখলে এবং অপশন দেখলে তোমাদের আসলেই মনে পড়বে। এখন দেখো তোমাদের তো সিলেবাস এত বড়, তো স্বাভাবিকভাবে আমি যদি তোমাকে র্যান্ডমলি এখন একটা প্রশ্ন করি তোমার হয়তো মনে পড়বে না। বা তুমি এখন পরীক্ষার হলে যখন যে কোনো এক জায়গায় মডেল টেস্ট দিচ্ছ, নিজের কাছে পরীক্ষা দিচ্ছ, তোমার যখন একটা সহজ জিনিস ভুল হচ্ছে বা তুমি এখন প্যানিক করে ফেলতেছো, মনে পড়তেছে না, তোমার খুব খারাপ লাগবে, এটাই স্বাভাবিক।
তোমার এখন টেনশনের কারণে এই জিনিসগুলো হচ্ছে। ওকে, সো আমরা আগামী 5 দিনে কি কি করব এবং কি কি করব না সেইটা আগে আমরা একটু দেখি। তার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে পরীক্ষার হলে আমার মনে পড়বে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু চলে যাই যে আমরা আগামী 5 দিনে কি কি করতে যাচ্ছি। নাম্বার 1, 1 নম্বরে তুমি অবশ্যই যেটা করবা, তুমি কি করবা, নতুন জিনিস একদমই পড়বা না। যেই জিনিস তুমি এতদিন পড়ো নাই, দেখো নাই, যেই পড়া তুমি এতদিন কখনো পড়োনি, সেগুলো আর নতুন করে পড়বা না। আমি জানি তোমার মনে হচ্ছে আমি যদি একটু আলিম স্যারের বইটা দেখতে পারতাম, আমি যদি একটু অন্যান্য স্যারের অনুশীলনী বইগুলো এখন পড়তে পারতাম, আমার অনেক ভালো লাগতো। আমি এতদিন অনেক কিছু পড়িনি, অনেক চ্যাপ্টার অনেক জায়গায় স্কিপ করেছি, আমি একটু দেখে যাই, আমার অনেক ভালো লাগবে। ট্রাস্ট মি, এগুলা এখন করা যাবে না। এখন নতুন জিনিস পড়া যাবে না, ঠিক আছে? এইটা তোমাকে মাথায় রাখতে হবে, নতুন জিনিস পড়া যাবে না। তাহলে এখন কি করতে হবে? এখন দিতে হবে কি, রিভিশন দিতে হবে বেশি বেশি, রিভিশন। এখন কথা হলো আপু রিভিশন তাইলে কি দিব, কয়বার রিভিশন দিব? আগামী 5 দিনে আমি 5বার সিলেবাসটা শেষ করে ফেলতে পারি? আপনি জাস্ট বলেন, আমি পড়ে ফেলবো। দেখো, ব্যাপারটা আসলে এরকম না। রিভিশন আসলে দুইভাবে মোটামুটি তুমি দিতে পারো। একটা হলো তুমি মেইন বই পড়তে পারো, মেইন বইয়ের শুধু দাগানো অংশ পড়তে পারো। আরেকটা হলো কি, তুমি রিভিশন কি করবা, তুমি হলো প্রশ্নগুলা দেখবা, অর্থাৎ এতদিন যেই সব প্রশ্নে তুমি এক্সাম দিছো সেই কোশ্চেনগুলা তুমি দেখতে পারো, ভুলগুলা দেখতে পারো। সো দুইটা নিয়ে আমি একটু আমার অপিনিয়ন দিব, এবং যেটা নাকি মানে সবাই করে উপকার হয়েছে বা অপকার পাইছে সেই জিনিসগুলো আমি একটু বলবো। মূল বই এমন একটা জিনিস, এই মুহূর্তে তুমি যখন পড়তে বসবা তোমার কোনো লাইন বাদ দিতে ইচ্ছা করবে না। আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের কার কার সাথে এরকম হচ্ছে যে তুমি একটা বই নিয়ে বসতেছো, তুমি যেই লাইনের দিকে তাকাচ্ছ তারই মনে হচ্ছে, মানে সেই লাইন থেকেই মনে হচ্ছে প্রশ্ন চলে আসবে। আমাকে একটু বলো তো, এরকম কার কার মনে হচ্ছে? রাইট, বইটা হাতে নিলেই মনে হচ্ছে এই লাইন থেকে তো প্রশ্ন দিবেই, এটা পড়ি। তারপর মনে হচ্ছে না, এটা তো দাগানো নাই, আপু তো বলে নাই পড়তে, কিন্তু এটা পড়ে ফেলে, আমার মনে হচ্ছে এটা আসবে। বলো, এরকম হচ্ছে না? কারণ তোমার ব্রেইন এখন মানে কি বলবো, প্রচণ্ড ভয়ে আছে। তোমার এত ভয় লাগতেছে, এত টেনশন হচ্ছে, তুমি কোনটা সঠিক কোনটা ভুল বা কোনটা করা ঠিক কোনটা ঠিক না এটা ডিফারেন্সিয়েট করতে পারতেছো না। এই কারণে মূল বই পড়া এখন উচিত না। ওকে, আমি আরেকটু বলি, জিনিসটাকে আরেকটু এক্সপ্লেইন করি। তুমি মূল বইটা এখন পড়তে যাবা, কিন্তু তোমার তো পড়াটা শেষ হবে না। তুমি আমাকে বলো, তুমি টার্গেট নিচ্ছ, কিন্তু পড়া কি শেষ হচ্ছে? বইটা কি শেষ হচ্ছে? হচ্ছে না। তাহলে এই মূল বই যখন পড়তে যাচ্ছ, মূল বই শেষ হচ্ছে না, তোমার আরও প্যানিক করা বেড়ে যাচ্ছে, আরও টেনশন হচ্ছে, তাই না? যে আমি তো বই পড়া শেষ করতে পারতেছি না, বাকিটা তো মানে সব পড়ে উদ্ধার করে ফেলতেছে, তাহলে তো আমার চান্স হবে না। এই সকল কারণে মূল বই এখন এইভাবে একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড এখন পড়া উচিত না। হ্যাঁ, এখন ইফেক্টিভ কি, এখন ইফেক্টিভ হলো কোয়েশ্চেন প্র্যাকটিস করা। যার কাছে যা আছে, মেডিটনিক থাকলে তো আমি বলছি মেডিটনিকটা ভাজা ভাজা করে ফেলতে হবে, তাই না? আর যাদের কাছে মেডিটনিক নাই, অন্য বই আছে, তুমি অন্য বই পড়ো। এত এত প্রশ্ন আছে তোমার কাছে, অন্য কিছু করো, তাই না? ওকে, কিন্তু যদি তোমার মনে হয় আপু আমি এত কিছু জানি না, আমি মূল বইই পড়বো, আমি মূল বই ছাড়া কিছুই জানি না, আমি কিছুই পড়বো না, আমার ভালো লাগতেছে না মূল বই না পড়ে, তাহলে তোমাদের প্রতি আমার একটাই অ্যাডভাইস, সেটা হলো মূল বই পড়বা। কোন টপিক? শুধুমাত্র তোমার যদি পড়তেই মন চায়, আমি তোমাদেরকে মেডিকেল মাস টপিক দিয়ে দিছি না? প্রত্যেকটা সাবজেক্টের মেডিকেল মাস টপিক দিছি কিনা বলো? শুধুমাত্র সেই টপিকগুলা, শুধুমাত্র সেই টপিকের দাগানো লাইন, মানে আরও স্পেসিফিক্যালি আমি বলতেছি। ওকে, যে আমি তোমাদেরকে যে মেডিকেল মাস টপিক দিছি, তুমি যে কোচিংয়েরই হও না কেন, আমাদের মেডিকেল টপার ব্যাচের যারা আসো তারা শুধুমাত্র আমাদের বইয়ের যে দাগানো পিডিএফ দেওয়া হয়েছে শুধুমাত্র সেই লাইনগুলো ফলো করো। তুমি অন্য যে কোচিংয়েরই হও, যে প্ল্যাটফর্মেরই হও, তুমি শুধুমাত্র সেই দাগানো অংশটুকুই ফলো করো, আর কিচ্ছু লাগবে না। ওকে, যদি তোমার পড়তেই হয়, যদি তোমার একান্তই মনে হয় যে না তুমি একদম মানে মূল বই না পড়লে তোমার শান্তিই হবে না, সেই ক্ষেত্রে শুধুমাত্র মূল বই পড়বা। এগেইন, মূল বই কিভাবে পড়বা? লাইন বাই লাইন পড়বা। আমি যেটা তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি কিভাবে পড়তে হবে মূল বইটা, আমাকে একটু বলো তো। কোন টেকনিক ফলো করে আমরা মূল বইটা পড়ি বলো তো? অ্যাক্টিভ রিকল করে, অ্যাক্টিভ রিকল। ওকে, অ্যাক্টিভ রিকল করতে হবে, ঠিক আছে? এক্সাম হলে কি করবা, কোশ্চেনে কনফিউশন থাকলে কি করবা, আমি সব বলে দিব, জাস্ট আমি একটু মানে স্টেপ বাই স্টেপ যাই, তোমাদের জন্য সুবিধা হবে, না হলে লাইফটা অনেক এলোমেলো হয়ে যাবে, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি এই কোশ্চেনের উত্তর কি আমরা পাইছি। আগামী 5 দিন আমরা কি পড়বো?
আমরা চেষ্টা করব যে মেইন বই এখন এভাবে পুঙ্খানুপুঙ্খভাবে না পড়তে। হ্যাঁ, আমি যদি পড়তে চাই আমি একটা মূল বই ধরবো, আমি আজমল স্যারের বইটা ধরবো। আপু যে টপিকগুলো দিয়ে দিছে, এই যে মেডিকেল মাস টপিক আমি যেগুলো তোমাদেরকে দিছি, সেই টপিকের শুধুমাত্র দাগানো লাইনগুলো একবার মানে প্রশ্ন আকারে বলতে হবে, ঠিক আছে? যে তোমার পরিপাক গ্রন্থির মধ্যে তুমি যাচ্ছ, তুমি লাইন বাই লাইন সব পড়ে ফেলতেছো না, কোনটা থেকে কি নিঃসরণ হচ্ছে, কি এনজাইম আসতেছে, ওই এনজাইমটা কি কাজ করে, সবকিছু এখন কোশ্চেন ওরিয়েন্টেশন নিয়ে পড়তে হবে তোমাকে। বুঝতে পারছি সবাই? ওকে, ডান। আর সব থেকে ভালো হইলো এখন মূল বই টুল বই বাদ দিয়ে মেডিটনিক আছে, মেডিটনিকে ফোকাস করা। আমি জানি এখন অনেকেরই মেডিটনিক শেষ হয় নাই, মেডিটনিকটা শেষ করে ফেলো। এইটা হইলো তোমাদের জন্য আমার প্রতি বেস্ট অ্যাডভাইস। অথবা যাদের কাছে মেডিটনিক নাই, তোমরা এতদিন যে পরীক্ষা দিচ্ছ, এতদিন যে ভুলগুলা করছো, সেগুলা পড়ে ফেলো। আমরা কি ক্লিয়ার হয়েছি সবাই? মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আমরা জানি সবাই। পিডিএফ আছে আমাদের কাছে, শুধু দাগানো লাইন। ইয়েস, শুধু দাগানো লাইন। আমি যে পিডিএফ দিছি সেই পিডিএফের শুধু দাগানো লাইন এবং অ্যাক্টিভ রিকল করে পড়বা, আর কোনো কথা নাই। আর মেন বই আমি বলবো না এখন পড়তে, রিকমেন্ড করবো না। তোমাদের কাছে মেডিটনিক থাকলে আর কিছু লাগবে না, দ্যাটস ইট। এই কোয়েশ্চেন মানে এই জিনিসটা আমি এতদিন তোমার কাছে অনেক পাইছি সব স্টুডেন্টদের কাছ থেকে, দ্যাটস আমি বলে দিলাম, শেষ। এবার আসো 3 নাম্বার, তুমি কি করবা না? শুনো, এখন কি করা যাবে না আমি জানি, এটা দেখে তোমরা অনেকে খুব অবাক হবা এবং সবাই যা বলতেছে তার অপোজিট একটা কথা আমি বলবো। এখন কোনো জিকে ইংলিশ তুমি পড়বা না। ইয়েস, তুমি যদি মেডিকেল অ্যাডমিশনে চান্স পাইতে চাও এই বছর, তুমি এখন কোনো ধরনের জিকে ইংলিশ পড়বা না, জাস্ট পড়বা না। তোমার জিকে পড়ার সময় এতদিন ছিল, ইভেন আমি যেই দিন তোমাকে বলছি যে জিকে এবং মানবিক গুণাবলীর এই টপিকগুলো তোমাকে পড়তে হবে, তুমি সেটারও 7 দিন পর্যন্তও পড়তে পারতা, কিন্তু ইটস টু লেট নাও। এখন জিকে নিয়ে ফোকাস করতে গেলে তোমার জাস্ট বিশ্বাস করো মাথা এমনভাবে আওলায় যাবে, তুমি মেইন সাবজেক্টের পড়াগুলাই পড়তে পারবে না। বলো তো এমন কার কার সাথে হয়েছে? তুমি জিকে মানবিক গুণাবলী নিয়ে এত পেরেশান হয়ে আসো, ইংলিশ শেষ হয় নাই বলে এত পেরেশান হয়ে আসো যে মেইন সাবজেক্টেই তোমার পড়া ফোকাস করতে পারতেছো না। বলো কে কে হচ্ছে এরকম? ইয়েস, এরকম অনেক স্টুডেন্টের সাথে হয়, প্রতি বছর হয় এরকম, ঠিক আছে? প্রতি বছর স্টুডেন্টদের সাথে এরকমই হচ্ছে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে মানে জাস্ট বলতেছি যে এখন জিকে ইংলিশ নিয়ে এত প্যানিক করার কিছু নাই। জিকে ইংলিশে তাইলে কি করবা? দেখো, প্রশ্ন করা হয়ে গেছে, কালকে যে ঘটনা ঘটতেছে এটা তোমার পরীক্ষায় আসবে না। তুমি যে সোশ্যাল মিডিয়াতে এখন আসো, ফেসবুকে এখন আসো আপডেট পাওয়ার জন্য, আজকে যে ঘটনা হচ্ছে সেটা তোমার পরীক্ষায় আসবে না। সো ফেসবুকের জন্য মানে ফেসবুকে তোমার আপডেটের জন্য যা বন্ধ করো, 1 নাম্বার কথা। আজকে এই লাইভটা দেখতেছো, যারা ইউটিউবে দেখতেছো খুব ভালো, জুমে দেখতেছো খুব ভালো, ফেসবুকে যারা দেখতেছো লাইভটা শেষ হওয়া মাত্রই এই ফেসবুক ইউজ করা বন্ধ করো। বিকজ এখানে অনেক মিসলিডিং অনেক কিছু আসবে, আমি বলে দিব। কোয়েশ্চেন ফাঁসা থেকে শুরু করে আরো অনেক কিছু আসতে যাচ্ছে। তোমার কমেন্ট বক্সে, তোমার প্রোফাইলে, তোমার মেসেজে, তোমার মা বাবার ইনবক্সে অনেক কিছু হইতে যাচ্ছে, ঠিক আছে? অলরেডি শুরু হয়ে গেছে আমি জানি, তাই না? তো এখন জিকে ইংলিশ এখন নতুন করে পড়া যাবে না। যদি আগে না পড়ে থাকো এগুলা বাদ দাও। কাদের কথা বলতেছি? যারা আগে জিকে ইংলিশ পড়ো নাই, এখনো পড়া বাকি আছে, তারা বাদ দাও। আর যদি মানবিক গুণাবলী পড়তেই চাও, একদম তোমার খুব টেনশন হচ্ছে মানবিক গুণাবলী থেকে যদি 2-3টা বা 5টা প্রশ্ন চলে আসে, তুমি কি করবা? আমি জিকে এবং মানবিক গুণাবলীর যে মেডিকেল মাস্ট লাইভটা নিছি, সেই লাইভের 1 ঘন্টা 22 মিনিট থেকে দেখবা, ঠিক আছে? 1 ঘন্টা 22 মিনিট সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করছি, বাকি অংশটুকু মানবিক গুণাবলী নিয়ে আলোচনা করছি। কে কে দেখছো আমার সেই ক্লাসটা? একটু বলো তো, বলো কে কে দেখছো আমার সেই জিকে মেডিকেল মাস্ট লাইফটা, কে কে দেখছো? দেখছো? আচ্ছা, ওকে। সো যারা দেখছো খুব ভালো, রিভিশনের জন্য আরেকবার দেখে ফেলতে পারো। ইউটিউবেও আছে, ইউটিউবে আমার চ্যানেলে লাইভ সেকশনে পাবা, ঠিক আছে? ফেসবুকে যে ঘাটতে হবে এখন সময় নাই, এত দরকার নাই তোমার। ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, যেখানে তোমার ভালো লাগে সেখানে যেয়ে দেখে নিও, ঠিক আছে? আর এছাড়া আর কোনো বই পড়বা না তুমি এখন। সাম্প্রতিকের জন্য এখন ক্লাস করতেছো তোমরা, মানে আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি। এখন কিসের লাইভ ক্লাস? পরীক্ষার আছে আর 5 দিন, এখন ক্লাসে মন বসে? এখন কোনো লাইভ ক্লাস করা যাবে না, ঠিক আছে? কোনো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস কিচ্ছু করা যাবে না। কে কে করতেছো এখনো লাইভ ক্লাস দেখি? কমেন্টে একটু জানাও তো। এখন কোনো লাইভ ক্লাস করা যাবে না। ব্রেইন তোমার মানে কি বলবো, তোমার ওই যে পড়ছো না যে গ্যাসীয় পদার্থের অণুগুলার মধ্যে
কি পরিমাণ ছোটাছুটি হয়, কি পরিমাণ ধাক্কাধাক্কি হয়, তো তোমার মাথায় এখন এই জিনিস চলতেছে, সব কিছু এরকম 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 করতেছে, মানে তোমার নিউরনগুলো কনস্ট্যান্ট ফায়ারিংয়ের উপর আছে, এত টেনশনে আছো তোমরা। সো এখন তোমরা কোনো লাইভ ক্লাস করো না। আমি আমার ব্যাচের স্টুডেন্টদের বলবো, তোমরা যদি এখন মনে করো যে আপু ভাইয়ার ক্লাস আরেকবার দেখে আসি, এখনও আসলে আর টাইম নাই। সো এগুলা না করে মাথাটাকে যতটা ঠান্ডা করা যায় সেটা করো, কোনো লাইভ ক্লাস করা যাবে না। ওকে, আচ্ছা, একমাত্র যদি জিকে ইংলিশ তোমার আগে পড়া হয়েই থাকে, ধরো তুমি পারো আগে পড়ছো, তাহলে জিকে ইংলিশের জন্য একটা দিন রাখতে পারো, একদিনে পুরো জিকে ইংলিশ যা দেখতে মন চায়, যেটুকু দেখতে মন চায়, আপু আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়েকটা কোশ্চেন একটু সলভ করবো, করো, কোনো সমস্যা নাই। তারপরে ধরো আমি জিকে এই টপিকটা আমি জানি, আপু তুমি যে টপিকটা বলে দিচ্ছো আমি এই টপিকটা থেকে একটু দেখতে চাই, জাস্ট একটা দিন নিয়ে পুরা জিকে এবং ইংলিশটা মনের শান্তির জন্য দেখা, ঠিক আছে? এছাড়া কোনো হাঙ্কি পাঙ্কি করা যাবে না যে আমি এখন পুরা প্রতিদিন জিকে ইংলিশ পড়তেছি। পড়ার সময় যখন ছিল তখন অনেকবার পড়তে বলছে, এখন আর এত সময় নেই, বুঝছি? আচ্ছা, ঠিক আছে, এইবার আসি, আপু আমার পড়ায় মন বসতেছে না, সমস্যাগুলো আমি একটু আইডেন্টিফাই করি। পড়ায় মন বসতেছে না, আমার একটা চ্যাপ্টার পড়তে গেলে পড়া শেষ হচ্ছে না। আমি মাত্র কমেন্ট দেখছি, তোমরা কমেন্ট করছো যে একটা চ্যাপ্টার পড়তে বসতেছি, পড়া শেষ হচ্ছে না, একটা বই শেষ হচ্ছে না, আপু আমার পড়তে ভালো লাগতেছে না, কিছুই ভালো লাগতেছে না। হ্যাঁ, আমি নতুন করে এখন ম্যাথ সলভ করা শুরু করছি। দেখো, এই কোনো প্র্যাকটিসই আলাদা করে তোমাকে আসলে হেল্প করতে যাচ্ছে না, ঠিক আছে? তুমি এই যে এই কাজগুলো করতেছো, কথা ঠিক মতো শুনতে পাচ্ছ না পাচ্ছ না একটু জানাও তো। তো তাইলে কি করবা তুমি এখন? যেটা তুমি করবা এখন খালি প্র্যাকটিস করবা, অনলি প্র্যাকটিস, বা এখন তো আসলে প্র্যাকটিস না, এখন তুমি যেটা বলবা কোশ্চেন সলভ করবা। কোশ্চেন সলভ করবা, দুইভাবে কোশ্চেন সলভ করা যায়। একটা হইলো এই যে মেরিটনিকে যত প্রশ্ন আছে সব উত্তর ঢেকে নিজে নিজে প্রশ্ন সলভ করা, আরেকটা কি মডেল টেস্টে পার্টিসিপেট করা, রাইট? সো তুমি মডেল টেস্ট দাও, বেশি বেশি মডেল টেস্ট দাও, অনলাইন অফলাইন সেটা তোমার কাছে দাও। তোমাকে যে একটা কোচিংয়ে যেই একটা রুমের মধ্যে যেই পরীক্ষা দিতে হবে এরকম না, তুমি প্রতিদিন সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত তোমার পড়ার টেবিলে থাকো, সামনে এক সেট প্রশ্ন থাকুক, ঠিক আছে? বুঝতে পারছি? যে কোনোভাবে হোক তুমি নিজের কাছে পরীক্ষা দাও, নিজের কাছে পরীক্ষা দাও, ঠিক আছে? বুঝছি? তাহলে আমরা করব কি, কোশ্চেন সলভ করব, যত বেশি পারি প্রশ্ন সলভ করব, যত বেশি পারি প্রশ্ন সলভ করব। ওকে, সবাই বুঝতে পারছি? হ্যাঁ, এখন আসি, লাস্ট 2 সপ্তাহ ধরে আমাদের ঘুম অনেক বেড়ে গেছে, তাই না? এটা কার কার হয়েছে, ঘুম বাড়ছে কার কার? হ্যাঁ, আমি একটু দেখতে চাই। আমি জানি অনেকেরই ঘুম এত বাড়ছে যে জাস্ট আপু পড়তে পারি না, পড়তে বসলেই ঘুম চলে আসতেছে, তাই না? এরকম হচ্ছে, হ্যাঁ। তো এখন এটা কি, এটা সবার হয়, এটা ম্যাক্সিমাম মানুষেরই হয়। কেন? যখন তুমি অতিরিক্ত টেনশনে থাকবা, এক দলের ঘুম উড়ে যায় আর এক দলের প্রচণ্ড ঘুম পায়। তা আমারও এরকম ঘুম বেড়ে যায় পরীক্ষার আগে, আমার যে কি ঘুম আসে, আমার জাস্ট মন চায় যে উফ আমি একটু ঘুমাইলে ভালো লাগতো। এবং আসলেই তোমার ঘুমানো উচিত, যাদের ঘুম পাচ্ছে তারা ঘুমাও। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু রিল্যাক্স ইউর ব্রেন, টু কাম ইউর ব্রেন। বুঝতে পারছো? ঘুম আসতেছে, ঘুমাও। হ্যাঁ, এখন সারাদিনও ঘুমায় না, তাইলে বাসায় খুব বকাবকি মানে শুনতে পারো, মারামারিও হয়ে যাইতে পারে, সো এগুলো দরকার নেই। সারাদিন ঘুমায় না, বাট যখন তোমার পড়তে পড়তে ক্লান্ত লাগতেছে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নাও, ঠিক আছে? শীতকাল আসছে, আমি তোমাদেরকে ওয়ার্ন করছিলাম না শীতকালে ঘুম বাড়বে? বলো তো আমার স্টুডেন্টরা, অনেকবার বলছি না এই কথাটা, যে সামনে শীতকাল আসতেছে তোমাদের ঘুম বেড়ে যাবে। সো যা পড়াশোনা করার এখনই করে নাও, পরীক্ষা যত টাইম আগায় আসবে তুমি কিন্তু পড়তে পারবে না, আমি অনেকবার এই কথাগুলো বলে ফেলছি। সো এখন ঘুম আসতেছে, ঘুমাও, কোনো অসুবিধা নেই, কোনো পাপ না, ঘুম আসলে ঘুমানো কোনো পাপ না। কারণ তোমার এখনকার মানে তুমি যে এখন সব পড়তেছো না, এটা মনের শান্তির জন্য। আমার কথাটা তুমি মিলাই নিও, পরীক্ষা যে দিতে যাবা এতদিন যা পড়ছো এর মধ্যে থেকেই তুমি কমন পাবা। এখন যা কিছু পড়তেছো মানে এই 7 দিনে, সেটা জাস্ট তুমি তোমার মনের শান্তির জন্য পড়তেছো, ঠিক আছে? যে চ্যাপ্টার একদম পড়া হয় না এটা বাদ, ভাই এখন আর পড়ার সময় নাই, আমি এটা বলে দিছি। যা পড়া হয় নাই
বাদ দাও। এই যে নতুন জিনিস পড়া যাবে না, যেই টপিক এখন দেখতেছো পড়তেই হবে, এখান থেকে প্রশ্নই আসবে, তুমি এখন পড়ে ওই জিনিস কুল করতে পারবে না। এই যে 7 দিনে মেডিকেলে চান্স পাই দিচ্ছে তোমাকে সবাই, হ্যাঁ, যে এই 10টা টপিক পড়লে মেডিকেলে চান্স হয়ে যাচ্ছে, এরকম কিছু হইতে যাচ্ছে না। আমি যেই সাজেশন তোমাদেরকে দিছি, আমি যে মেডিকেল মাস টপিক তোমাদেরকে দিছি, এর থেকে কম পড়েও তোমার চান্স পাওয়া সম্ভব না, এর থেকে বেশি পড়েও চান্স পাওয়া সম্ভব না, দুইটাই তোমার জন্য ক্ষতিকারক, ঠিক আছে? সো এগুলা বাদ দাও, যা পড়া হয় নাই বাদ দাও। করবা কি, আমি একটু সামারি করতেছি। এই আগামী 5 দিনে তুমি যদি নতুন জিনিস দেখো, পড়বা না, নো, নাথিং, একদম সেকেন্ড রেফারেন্স পড়াই যাবে না, যা এতদিন পড়ো নাই বাদ, ঠিক আছে? ওকে, রিভিশন দিতে চাও, মেইন বই আপু পড়া শেষ হচ্ছে না, অনুশীলনীর প্রশ্ন পড়ো, অনুশীলনীর প্রশ্ন থেকে এবছরও প্রশ্ন আসবে, ঠিক আছে? আমি জানি তোমরা শুনে অভ্যস্ত, অনুশীলনী থেকে এবছর কোনো প্রশ্ন আসবে না, দ্যাটস এ রং ইনফরমেশন। এবং এগুলা নিয়ে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেলে কথা বলতে পারবো, যেহেতু এখনো পরীক্ষা হয় নাই, সো আমি বললে তো এখন তুমি বিশ্বাস করবে না, রাইট? সো এবারও অনুশীলনী থেকেই প্রশ্ন আসবে, সো অনুশীলনী পড়ো, প্রশ্ন সলভ করো, মেডিটনিক সলভ করো, প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করো। তোমার কাজই এখন, ভালো লাগতেছে না, মেডিটনিকের একটা পেজ খুলবা, 20টা প্রশ্ন সলভ করবা, ওই 2 মিনিট স্ক্রল না করে 2 মিনিটে প্রশ্ন সলভ করো। তোমার জন্য এখন এইটা জরুরি, মানে তুমি এখন নতুন কোনো গাইডলাইনের জন্য এখানে ওখানে ঘুরে বেড়ায় না, তুমি একটা পেজ বের করো, মেডিটনিকের একটা পেজে 20টা প্রশ্ন আছে, সলভ করে ফেলো। এটা তোমার জন্য অনেক অনেক বেশি উপকার দিবে, ঠিক আছে? বুঝছি সবাই? ক্লিয়ার? ওকে, এবার আসো জিকে ইংলিশ। এখন নতুন করে পড়বো না, যা এতদিন পড়ি নাই নতুন করে পড়বো না, জিকে ইংলিশ নিয়ে প্যানিক করবো না, অন্য মার্কগুলোতে আমি ফোকাস করব। আমার হাতে এখনো যেই 70 মার্ক আছে, আমি সেই 70 মার্ক নিয়ে চিন্তা করবো, তাই তো? ওকে, মেডিটনিকই এনাফ, অনেকবার বলে ফেলছি, মেডিটনিকের বাইরে আর কিছু লাগবে না। তবে তোমার যদি মনে অশান্তি হয়, তুমি আলাদা করে অনুশীলনীর প্রশ্ন পড়ে ফেলতে পারো, মেডিটনিকে অনুশীলনীর প্রশ্নও আছে, ঠিক আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তবে মনের শান্তির জন্য তুমি আলাদা করে অনুশীলনীটা পড়তে পারো, মনে এগুলা শান্তি দেয় ভাই, লাস্ট 7 দিনের প্রিপারেশন হলো মনের শান্তি বেশি জরুরি। আর 4 নম্বর যে কাজটা করতে হবে, প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করো, প্রতিদিন 100 মার্কের এক্সাম দাও। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, নতুন করে কিছু পড়ার দরকার নেই, ওই স্যারের বই, অমুক ম্যাডামের বই, কিচ্ছু দরকার নেই। মানে এখন আমি দেখতেছি যে সবাই এটা পড়তেছো, ওই স্যারের বই, ওই স্যারের একটা পেজ, একটা প্যারা, এটা না পড়লে চান্স মিস, এগুলা তোমাদের সামনে আসে এবং তোমরা ওই ট্র্যাপে পড়তেছো, এগুলা বাদ দাও, শেষ। তাইলে আগামী 5 দিনে আমরা কি করব বুঝছি, ঘুম আসলে ঘুমাবো, আর পড়তে ইচ্ছা করবে না, কারোরই ভালো লাগবে না লাস্ট এই কয়দিন পড়তে, কি করব, প্রশ্ন সলভ করবো। এক্স্যাক্টলি, মনের শান্তি বড় শান্তি। ওকে, বুঝছি। এইবার চলে আসো তোমার এক্সামের ঠিক আগের দিন, অর্থাৎ 11ই ডিসেম্বর। এই 11ই ডিসেম্বর তোমার লাইফে এমন একটা দিন, তুমি জাস্ট মানে নস্টালজিক হয়ে যাবা। কেমন নস্টালজিক হয়ে যাবে, আমি একটু ডিসক্লেইমার দিয়ে রাখতেছি। তোমার মনে হবে যে আরে এতদিন তো পড়ছি, তাও পারতেছি না, তাইলে কি আরও পড়া উচিত ছিল? এতদিন তো আমি এটা করছি, তাইলে কি এটা না করা উচিত ছিল? আরে আমি যে প্রতিদিন 1 ঘন্টা করে এটা সময় নষ্ট করছি, এটা না করা উচিত ছিল? আবার মনে হবে আচ্ছা পড়ছি, ভালো হয়েছে, আগামীকালকে পরীক্ষা, কি হবে? তুমি ইমাজিন করতে থাকবা যে তোমার কালকের পরীক্ষার হলে এই ইমাজিনারি বিপদ হইতে যাচ্ছে। তুমি ভাববা যে তোমার পরীক্ষার হলে কোনো ঘড়ি থাকবে না, তুমি ভাববা যে তোমার পাশে যে বসছে সে কি বলবো সেন্সলেস হয়ে গেছে টেনশনে, ঠিক আছে? তারপরে তুমি ভাববা কি যে তোমার সাথেই এমন হবে যে তোমার খাতা দেরি করে দিবে এবং তোমার খাতা শুরুতে নেওয়া হবে। আমাকে একটু বলো যে কার কার এরকম হচ্ছে, বলো যে পরীক্ষার হলে কি হবে এটা ইমাজিন করতেছো কে কে, বলো তো? হ্যাঁ, এরকম করে ইমাজিন করতেছো সবাই, মানে ইমাজিন ট্রাবল, তাই না? যেটা নাকি তোমাদের লাইফে এখনো হয় নাই, সেই ট্রাবলটা তুমি নিচ্ছ, তাই না? আচ্ছা, হ্যাঁ, স্বপ্নেও দেখতেছো যে কিছুই পারতেছো না, এবং এটা খুবই কমন, মানুষ স্বপ্নে কখনোই ওই যে নদী সাঁতরাইতে পারে না, তাই না? তারপরে কি, বাঘ যদি তাকে তাড়া করে, সে কখনোই বাঘটা থেকে দৌড়ায় কোথাও সারতে পারে না, মানে পরীক্ষা হইলে তো কিছুই পারবে না। তুমি কি বলো, আমি কত বছর আগে মেডিকেলের পরীক্ষা দিছি, আমি মানে লাস্ট ইয়ারেও মানে স্বপ্ন দেখছি যে আমি মেডিকেলের প্রশ্নে কিছু পারতেছি না, বুঝতে পারছো? সো ট্রমাটা এত ভয়ানক, আমার ট্রমা এত ভয়ানক, তোমাদের সবারও মানে এটা হইতেই পারে, এটা খুবই কমন কিছু। তো এগুলা এত
চিন্তা করা যাবে না। হ্যাঁ, যে তুমি ভুল রোল নাম্বার লিখছো, ভুল রেজিস্ট্রেশন নাম্বার লিখছো, তোমার খাতা ছিঁড়ে ফেলছে, মানে কত 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 টেনশন তোমাদের। বাট এত কিছু মাথায় আসবে এবং 11 তারিখে পড়াশোনা করা যাবে না, কথাটা বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? 11 ডিসেম্বর এই দিনটা তোমাকে তোমার লাইফের সব থেকে বেশি চিল থাকতে হবে। চিল বুঝছো তো? তোমরা তো চিল ভালোই বুঝো, তাও একটু বলি যে আগামীকাল এই বিপদটা হবে, তাইলে আমাকে এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা রাখতে হবে। আমি কিছু পারবো না, তাইলে আমাকে এখন সব পড়ে ফেলতে হবে, এই ভাবনাগুলো থেকে দূরে রাখতে হবে। তোমাকে ম্যানিফেস্ট করতে হবে। শুনো, তুমি যখন লাইফে, শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, লাইফে তুমি যদি কিছু পাইতে চাও, তোমাকে ম্যানিফেস্ট করতে হবে যে তুমি ভাববা যে আচ্ছা ঠিক আছে, 12 ডিসেম্বর সকাল 10টা থেকে আমার এক্সাম হবে, আমার লাইফের সব থেকে বড় এক্সাম। আমি এতদিন যা কিছু পড়ছি এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, আমি ভুল করব না, ইনশাল্লাহ আমি ভুল করব না। আমি যা পড়ছি এর মধ্যে থেকে আসবে, আমি পারবো, আমি সঠিক উত্তরটা দাগায় আসবো এবং আমি পারবো। আমার মার্ক এমন হবে যে আমি আমার ডিজায়ার যে মেডিকেল আছে সেখানে আমি চান্স পাবো। ইয়েস, আমার রেজাল্ট দেখে আমার মা বাবা প্রাউড ফিল করবে। এই জিনিসটা ম্যানিফেস্ট করো। তোমার এখন পড়ার টাইম না, তোমার ম্যানিফেস্টেশনের টাইম, যে তুমি যতটা পজিটিভ এনার্জি সম্ভব নিজের সাথে নিজের কনভারসেশন হইতে হবে পুরো পজিটিভ দিকে। বুঝতে পারছি সবাই? পজিটিভ পজিটিভ কথা বলো। তুমি সারাদিন নেগেটিভ বলতেছো, আমার প্রশ্ন কমন আসবে না, আমি সহজ জিনিস ভুল করব, আমি এটা ভুল করে ফেলবো, আমি ভুল রোল নাম্বার লিখবো, ভুল রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, আমি চান্স পাবো না, আমার আম্মু আব্বু এবারও হতাশ হবে, আমি সেকেন্ড টাইম আর আমার সব সুযোগ শেষ, আমি ফার্স্ট টাইম আর আমার জিপিএ কম, আমি পারবো না। পারবো না পারবো না বলবা, কোন সময় ওই দোয়া কবুল হয়ে যাবে, তখন তুমি কি করবা? সো এগুলা বলা যাবে না। সবসময় পজিটিভ বলো যে আমি যা কিছু পড়ছি আমি এর মধ্যে থেকে কমন পাবো, আমি ভালো করে পড়ছি, আমি ভালো করে পড়ছি কি পড়ি, আমি পড়ছি, যা পড়ছি এর মধ্যে থেকে প্রশ্ন আসবে, আমি সঠিক উত্তর দাগায় আসতে পারবো, আমি এমন মার্ক পাবো যে আমি সুন্দর করে মেডিকেলে চান্স পাইতে যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, আমার রেজাল্ট আমার বাবা মাকে প্রাউড ফিল করাবে, আমাকে একটা সুন্দর ক্যারিয়ারের ব্যবস্থা করে দিবে, তাই না? আমাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিবে। বুঝতে পারছি? এই জিনিসগুলো ম্যানিফেস্ট করতে হবে। এটা এটা তুমি ভাবতেছো আপু 11 তারিখে বইলো তাইলে আমার মনে থাকবে না, একদিনের প্র্যাকটিসে এগুলো হবে না, তুমি আজকে থেকে ম্যানিফেস্ট করা শুরু করো। আমি তোমাদেরকে কি বলছি, আমার একটা ডায়েরি ছিল যেখানে আমি লিখে রাখতাম যে আমি যদি মেডিকেলে চান্স পাই আমি এটা করব, আমি মেডিকেলে চান্স পাইলে আমি এটা করব। সো ওই জিনিসগুলো আমাকে সবসময় মোটিভেশন দিছে। আমি তো মানুষের কাছে মোটিভেশন চাইতে পারতাম না, কারণ তখন তো সুস্মিতা আপু ছিল না স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য। তো তখন আপুর নিজেরই মোটিভেশন দরকার ছিল, তো আপুর নিজেকেই নিজে মোটিভেট করতো। সো এই জিনিসটা তোমরা করো। বুঝতে পারছো? পড়াশোনা তো অনেক করলা, এখন মাইন্ডসেটটা দরকার। 12 তারিখের পরীক্ষায় তারাই ভালো করবে যারা এই সুন্দর মাইন্ডসেটটা রাখতে পারবে। সবাইকে বুঝতে পারতেছি আমি কি বলতেছি? সবাইকে বুঝতে পারতেছি? ওকে, জিপিএ কম, আমি সেকেন্ড টাইম আর আমার মার্ক কাটা যাবে, অনেক কিছুই হইতে পারে, অনেক অনেক সমস্যা হইতে পারে। পরীক্ষার হলে যাওয়ার দিন অনেক স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট করে, তোমরা কি জানো এগুলা? জানো না? তো অনেকের সাথে অনেক কিছু হইতে পারে, বাট তোমাকে সবসময় পজিটিভ ফিল করতে হবে ভিতর থেকে। এটা মানে বাইরে বাইরে বললে হবে না, তোমাকে ম্যানিফেস্ট করতে হবে যে না, আমি সুস্থভাবে এক্সামটা দিয়ে আসবো, আমি আমার বেস্ট পারফরমেন্সটা ওই দিন দিয়ে আসবো। ঠিক আছে? এটা করতে হবে। কেমন? ওকে, আর যাদের একেবারে মোটিভেশন পাচ্ছ না, গ্র্যান্ড সেলিব্রেশনে আসতে হবে, এটার কথা মনে করে পড়ো। ঠিক আছে? আমি ফার্স্ট টাইমে যখন চান্স পাইছি তখন তো দারুণ মানে গ্র্যান্ড সেলিব্রেশন দেখছি। তো তখন আমি সেকেন্ড টাইমে পুরোটা টাইমে এটাই বলতাম যে এবার যদি চান্স পাই তাহলে আবার ওই গ্র্যান্ড সেলিব্রেশনে হবে। এবং ফার্স্ট টাইমে যেহেতু আমি ঢাকার মধ্যে মেডিকেলে চান্স পাই না, তখন আমার কি মনে হতো যে না, এবার আমি এমনভাবে চান্স পাবো যে ওই যে প্রথমে যে মেডিকেল ডাকবে সেখানে যে যাতে আমি ছবি তুলতে পারি। সো ম্যানিফেস্ট করতে হবে তোমাকে, সবসময় পজিটিভিটি দিতে হবে নিজেকে। ওকে, এতটুকু করতে পারবা আমার জন্য? আমার জন্য বলো, আমার স্টুডেন্ট যারা আছো এতদিন ধরে আমার গাইডলাইন ফলো করতেছো, এতটুকু কি করতে পারবা আমার জন্য? পড়ছো অনেক, আমি অনেক পড়াইছি, আমি তোমাদের কিছু পড়ানো বাদ রাখি নাই, ব্যাচে কিছু দেওয়া বাদ রাখি নাই, লাইভে ইভেন লাস্ট লাইভগুলোতে মানে আমার এত বছরের এক্সপিরিয়েন্সের সকল টপিকগুলো পর্যন্ত বলে দিছি। সো আমার দেওয়ার আর কিছু নাই, এখন তোমরা আমাকে দিবা তোমাদের সুন্দর রেজাল্ট। ঠিক আছে? বুঝতে পারছি? কনফিডেন্স এমনি এমনি আসবে না,
কনফিডেন্স এমনি এমনি আসবে না, নিজেকে নিজে কনফিডেন্স দিতে হবে, ওভার কনফিডেন্ট না, পরিমিত পরিমাণে কনফিডেন্স নিজেকে দিতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ পারবা। আগে নিজে বিশ্বাস করো, তারপরে না মানুষ বিশ্বাস করবে যে তুমি পারবে, আগে নিজে বিশ্বাস করো যে তুমি চান্স পাবা। ওকে, গেল এইগুলা শেষ। সো 11 তারিখে তুমি একদম চিল থাকবা। যেটা আমি বলতে ভুলে গেছি, 7 তারিখ অর্থাৎ আগামীকাল তোমাদের অ্যাডমিট কার্ড দিবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা, তোমরা জানো তো? আগামীকাল থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, জানো তো? ঠিক আছে। সো এই কোনো 7 থেকে 9 হিসাব করবা না, আগামীকাল তোমার ঘুম থেকে উঠে একটাই টার্গেট থাকবে, সেটা হলো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, ডাউনলোড করে প্রিন্ট করে ফেলা। পরীক্ষার হলে চলে যায় অ্যাডমিট কার্ড ছাড়া স্টুডেন্ট, বহুত আছে এরকম। পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড ছাড়া চলে যায়, অ্যাডমিট কার্ড হারায় যায়, অ্যাডমিট কার্ড ডিলিট হয়ে যায়। পরীক্ষার আগের দিন কি তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা? ইয়েস অর নো? বলো ইয়েস অর নো? পারবা না। সো বি ভেরি কেয়ারফুল। আগামীকাল ঘুম থেকে উঠে তোমার একটাই টার্গেট, 7 তারিখে একটাই টার্গেট, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখা। তোমার বাবা মার কাছে এক কপি দিয়ে রাখো, তোমার যেই ফ্রেন্ড হয়তো তোমার সাথে এক্সাম দিতে যাইতে পারে, প্রবাবলি তোমরা অনেকে একসাথে ফর্ম ফিল আপ করো, সো তার কাছে দিয়ে রাখো, মানে মাল্টিপল কপিজ তুমি সাথে রাখো। এই একটা জিনিস ছাড়া কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না। কী কী নিয়ে যাবে আমি বলবো, বাট এই যে 7 তারিখে তাইলে তুমি কি করবে, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলা, কোনোভাবে এগুলো ডিলিট করা যাবে না, ঠিক আছে? তুমি কি কি রেডি করবা, এই 11 তারিখের আগেও করতে পারো, আমি এগুলো আগেই করে রাখছিলাম। সো তুমি যেটা নিবা, তোমার এই যে অ্যাডমিট কার্ড, তুমি যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করলা, তোমার ছবি সহ অ্যাপ্লিকেন্টস কপি পাইছো, একটা অ্যাপ্লিকেন্টস কপি পাইছো, তুমি এটাও নিবা, এই অ্যাপ্লিকেন্টস কপি নিবা। তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড আছে? আমি কিন্তু এক্সাম হল স্ট্র্যাটেজি সেশন এখনো মানে ওই পার্টটাতে যাই নাই, সো লাইভটা শেষ পর্যন্ত দেখো, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাডমিট কার্ড নিবা, অ্যাপ্লিকেন্টস কপি নিবা, এবং এইচএসসি রেজিস্ট্রেশন যেই তোমার কার্ড আছে সেটা অবশ্যই নিবা, হ্যাঁ? আচ্ছা, যাদের কোথাও জমা দেওয়া আছে তারা ফটোকপি নিলেই হবে, যারা ভর্তি আছে বিভিন্ন ইনস্টিটিউশনে, তাদের তো এইচএসসি রেজিস্ট্রেশন নিয়ে নিছে, তাই না? তো তারা ফটোকপি নিলেও হবে। ওকে, জাস্ট তোমাকে যদি জিজ্ঞেস করে, এটা চেক করে না, যদি জিজ্ঞেস করে তুমি পোলাইটলি উত্তর দিলেই হবে, তোমার কাছে ফটোকপিটা থাকা জরুরি। বুঝতে পারছি সবাই? ইয়েস অর নো আমাকে একটু বলো। ওকে, সো এই 3টা জিনিস তোমার মাস্ট, এই 3টা জিনিস মাস্ট। ওকে, আচ্ছা, এর সাথে তুমি কি নিবা? তুমি কি জেল পেন নিবা? আমাকে বলো, জেল পেন নিবা? কোনো লাল কালির কলম নিবা, নীল কালির কলম নিবা? এগুলা কি এসএসসি এইচএসসি পরীক্ষা না, এটা এমসিকিউ এক্সাম। তাহলে তুমি এই জিনিসগুলোর সাথে নিবা বল পয়েন্টের কলম, হ্যাঁ, যেটা আমরা সবসময় ইউজ করি। এখন নতুন কলম নিবা না প্লিজ, নতুন কলম নিয়ে পরীক্ষার হলে যাবা না। যেগুলা এই যে প্র্যাকটিস করতেছে একটু চালো, আবার লাস্টের দিকে গেলে কি হয়, ওই মানে মোটা মোটা দাগ পড়ে, তখন হাতের ছাপ চলে যায়, তাই না? এরকম হয় না, তাই না? হ্যাঁ, আবার অন্য জায়গায় কালি পড়ে যায়, সো এগুলা নিবা না, একটু চালু কলম নিবা, ঠিক আছে? যেটা দিয়ে হয়তো 100টা এমসিকিউ তুমি দাগাইছো বা 100টা এমসিকিউ বৃত্ত ভরাট করছো। মেরিটনিকে বহুত জায়গা আছে প্র্যাকটিস করার, ভাই প্র্যাকটিস করে নিস, ঠিক আছে? সো বল পয়েন্ট কলম নিবা, এবং যেগুলা তোমার একটু চালু আছে, কেমন? আমি একদম ডিটেলসেই বলতেছি। সো পেন নিবা তুমি, ব্ল্যাক পেন। আচ্ছা, কিছু কিছু সময় কালকে অ্যাডমিট কার্ড ডাউনলোড যখন করবা, ওখানে দেখবা লেখা আছে যে পেন্সিল নিতে পারবা কি না। আমরা যখন এক্সাম দিছি তখন আমরা পেন্সিল নিতে পারছি, কিন্তু কিছু কিছু পরীক্ষায় কিছু কিছু সেশনে পেন্সিল নিতে দেয় না, ঠিক আছে? সো কালকে যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবা, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমরা দেখতে পাবা যে পেন্সিল নিতে পারবা কি পারবা না। বুঝতে পারছো? কিভাবে বসাবে এটা তো তোমার এখন মাথা ব্যথা না আপু, তুমি কেন এগুলা নিয়ে ভাবতেছো? তুমি বসবা, তোমার সিট আছে কিনা তুমি এইটা টেনশন করো। হ্যাঁ হ্যাঁ, তো পেন্সিল নিতে দেয় না, রিসেন্টলি এমন হয়েছে পেন্সিল নিতে দেয় না, কিন্তু আমাদের সময় কিন্তু আমরা পেন্সিল নিতে পারছি, তখন লেখা ছিল না অ্যাডমিট কার্ডে। সো অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে যে পেন্সিল তুমি নিতে পারবা কি না। গেল
তো পেন্সিলের ব্যাপারটা এত সিরিয়াসলি নিও না, তোমার কাছে কলম থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল, তুমি নিবা, তুমি এই সব কিছু একটা ট্রান্সপারেন্ট ফাইলে নিবা, কোনো কি বলে তোমার রং বেরঙের কোনো ফাইল লাগবে না, তুমি একটা সাদা তোমার ক্লিয়ার ফাইল আছে না, তোমরা এতদিন এক্সাম দিছো না ক্লিয়ার ফাইল, যেগুলো একদম সাদা ফাইলগুলো আছে, জাস্ট এই সাদা ফাইলে নিলেই হবে, আছে না? হ্যাঁ, ঠিক আছে। তোমার পেন্সিল আগের সেশনেও অ্যালাউ করে নাই, বললাম এটা। সো অ্যাডমিট কার্ডের সাথেই দেখবা লেখা আছে। সো তুমি ট্রান্সপারেন্ট একটা ফাইল নিয়ে রাখলা, এই ফাইলের মধ্যে সব কিছু নিলা, এই পর্যন্ত। এবার আসো, কোশ্চেনে লেখা যাবে, ইয়েস। কোশ্চেন ছাড়া আর কোথায় লিখবা? তোমাকে তো এক্সট্রা কোনো পেপার দিবে না রাফ করতে। সো কোশ্চেনে তোমাকে লেখা মানে আছে, কিন্তু আবার এমনভাবে লিখবা না যে পাশের জন দেখে বুঝবে যে তুমি কি লিখছো। মানে জিনিসটা হইলো তুমি সুন্দরভাবে অল্প করে লিখবা যাতে তুমি বুঝো জিনিসটা, ঠিক আছে? কোশ্চেন তুমি অবশ্যই কোশ্চেনে লিখতে পারবা। আমার কথা বোঝা গেছে? তোমাদের যে ম্যাথগুলো আসবে বা তুমি যদি কোনো ছন্দ লিখতে চাও, তুমি সবই কোশ্চেনে লিখতে পারবা। আমার কথা বুঝছো? কোশ্চেনে লিখবা, তোমাদেরকে এক্সট্রা করে কোনো পেপার দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না। ওকে, ডান। আচ্ছা, সো এগুলা তুমি নিলা। তুমি কি ঘড়ি নিতে পারবা? ক্যালকুলেটর নিতে পারবা না, এটা তোমরা জানো। ঘড়ি নিতে পারবা? আপু আমি ডিজিটাল ঘড়ি নিব না, আমি মানে অ্যানালগ একটা ঘড়ি নিব, নর্মাল ঘড়ি। না, তুমি নিতে পারবা না, পারবা না। কোশ্চেনে আনসার দাগাবেন না প্লিজ, আপনারা কোশ্চেনে আনসার দাগাবেন না, এটা নকল করার সমান একটা মানে জিনিসে পড়ে যায়, ঠিক আছে? তো কোশ্চেনে আনসার দাগাবেন না। মানে হ্যাঁ, তুমি এখানে একটা ডট দিয়ে রাখতে পারো, সিম্পলি একটা ডট দিয়ে রাখতে পারো তোমার বোঝার জন্য। আমি বারবার বলতেছি, কথাগুলো খেয়াল করে আপু কি বলে, আমি বলতেছি তোমার বোঝার জন্য তুমি কোশ্চেনে জাস্ট মার্ক করে রাখতে পারো, কিন্তু এমন ভাবে না যে ইটস টু অবভিয়াস যে তুমি এত বড় দাগ দিয়ে রাখছো, পাশের জন্য বুঝতেছে, ঠিক আছে? ওকে, সো কোশ্চেনে তুমি আনসার এভাবে দাগাবা না। কোনো ধরনের ঘড়ি নিবা না, নো নো নো, অ্যানালগ ডিজিটাল কিচ্ছু না, কোনো মোবাইল বাটন ফোন কিচ্ছু না, ক্যালকুলেটর নর্মাল ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর কিচ্ছু না, নাথিং নেওয়া যাবে না। তাইলে আপু সময় কিভাবে জানবো? ইয়াস, তুমি যেখানে এক্সাম দিবা, তুমি যেখানে এক্সাম দিবা সেখানে ঘড়ি থাকবে, সেই রুমে ঘড়ি থাকবে, এটাই নিয়ম। মেডিকেল ভর্তি পরীক্ষার যে সেন্টারগুলো হয় নর্মালি ওই সেন্টারে ঘড়ি নষ্ট থাকলেও মেডিকেল ভর্তি পরীক্ষার দিন ঘড়ি থাকে। কথাটা বুঝছি? তাইলে পরীক্ষার হলে ঘড়ি আসে। যদি আপু আমার এতই খারাপ হয়, আমার ভাগ্য এতই খারাপ হয় যে পরীক্ষার হলে ঘড়ি নাই, তাইলে কি করব? এই কথা কার কার মনে আসছে, কার কার মাথায় আসছে আমাকে বলো তো? যে যদি আপু ঘড়ি নষ্ট, আমার ভাগ্যই তো খারাপ, এখন বেছে বেছে আমার পরীক্ষার হলে ঘড়ি নষ্ট, তাই তুমি কি করবা? তোমার পরীক্ষার ডিউটিতে যেই সব টিচাররা থাকবেন, তাদেরকে তুমি 100 বার জিজ্ঞেস করতে পারো, তোমার এই রাইট আছে 12 তারিখে, যে স্যার বা ম্যাডাম কয়টা বাজে, পোলাইটলি আস্ক দেম কয়টা বাজে। তোমার জন্য বিরক্তিকর লাগতে পারে, কিন্তু ওই টিচারের ওই দিন ওইটাই কাজ, কারণ তারাও জানে যে বাচ্চাগুলো কেমনে পরীক্ষা দিবে, পরীক্ষার হলে তো ঘড়ি নষ্ট। কথাটা শুনছো? বুঝতে পারছো? টিচারকে তুমি 1000 টাইমস জিজ্ঞেস করতে পারো যে টিচার কয়টা বাজে, কয় মিনিট বাকি আছে বা কয়টা বাজে, তুমি জাস্ট জিজ্ঞেস করবা, তোমার উপর কেউ রাগ করবে না। ওই 12 তারিখে পরীক্ষার হলে তুমি যখন যাবা, তোমার উপর কেউ রাগ হবে না, সবাই জানে তুমি কত টেনশনে আছো, সবাই তোমাকে হেল্প করার চেষ্টা করবে, টিচাররা, ঠিক আছে? ওকে, কেউ বকা দিবে না। হ্যাঁ, তুমি যদি বাজেভাবে জিজ্ঞেস করো যে এই বেটা বল কয়টা বাজে, তাইলে তো তোমাকে বকা দিবেই, আমি হইলে তো থাপড়াবো একদম, যে কেন এটা বলবে আমার স্টুডেন্ট, তাই না? তুমি পোলাইটলি বলবা যে স্যার কয়টা বাজে প্লিজ একটু বলেন, বা কয়টা বাজে বললেই তারা বুঝবে। ভাই সবাই জানে এটা কত বড় এক্সাম, যে জীবনে দিছে সেও জানে, যে জীবনে দেয় না সেও জানে এটা কত বড় এক্সাম। সো ভাই এত কিছু মানে দরকার নাই, ঠিক আছে? টিচাররা বিরক্ত হবে না, হ্যাঁ, টিচাররা বিরক্ত হবে না। টিচাররা তোমরা টিচারদেরকে এত খারাপ ভাবো কেন আমাকে একটু বলো তো? ম্যাক্সিমাম স্টুডেন্টই মানে তোমরা যারা এখন বড় হচ্ছে টিচারকে অনেক খারাপ ভাবো। না, টিচাররা খারাপ না, টিচাররা জাস্ট তোমাদেরকে একটু কি বলে রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে একটু সুন্দর করে বড় করতে চাই, দ্যাটস ইট, ঠিক আছে? কেউ বিরক্ত হবে না। এনিওয়ে যাই, তো এগুলা রেডি করে ফেলবা। হ্যাঁ, এই অ্যাডমিট কার্ড তো আগের দিন তুমি ডাউনলোড করতে পারবা না, সো কালকে ডাউনলোড করে রাখবা সুন্দর করে, তারপরে এগুলা রেডি করে ফেলবা, ঠিক আছে?
গেল। কোনো আলাদা করে পেন্সিল বক্স নেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার কি স্কেল নেওয়া লাগবে? দরকার আছে? রুলার, স্কেল এগুলো দরকার আছে তোমার? কোনো দরকার নাই, সেইগুলা করবা না। ওকে, এইবার আসো 11 তারিখের জন্য এতটুকু। এবং 11 তারিখে কি করবা? পড়াশোনা করা যাবে না। ওই দিন ম্যানিফেস্ট করবা যে ঠিক আছে আমি একটু মাথাটা ঠান্ডা রাখি, নামাজ পড়ো, মেডিটেশন করো, তোমার ধর্ম অনুযায়ী প্রার্থনা করো, কোনো সমস্যা নেই। এই কয়দিন তুমি ভাই মাথাটারে ঠান্ডা রাখো। তুমি চান্স পাইতে চাইলে তুমি মাথাটা ঠান্ডা রাখো, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। ওকে, আচ্ছা গেল। এবার 11 তারিখের কথা আমি বললাম যে বারবার বলতেছি মাথাটা ঠান্ডা রাখতে হবে। ওই দিন পড়াশোনা চিন্তা করা যাবে না, ওই দিন কিছুই তুমি পড়তে না। তোমার মানে মনে হবে কি তুমি এত পড়ে ফেলছো যে তোমার বমি আসতেছে, এরকম হবে যে তুমি এত পড়ে ফেলছো। ঠিক আছে? সো এখন পড়াশোনা কোনো দরকার নাই। আর যদি তোমার একেবারে অস্বস্তি লাগে যে না আপু আপনি যতই বলেন আমি যদি বই না পড়ি আমি তো মরেই যাব, এরকম সিচুয়েশন হয়, তখন তোমার যা মন চাই তুমি কইরো। ঠিক আছে? তোমার যা যা ভালো লাগে তুমি কইরো, সমস্যা নেই। ওকে, আচ্ছা এই হইলো 11 তারিখের কথাবার্তা। তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা যে আর কিছু নিতে পারবা নাকি না আর কিছু নিতে চাও তুমি? এখন তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য চিন্তা করবে যে আমার বাবু এক্সাম দিতে গেছে, সে আমাকে আপডেট না দিলে আমার খুব চিন্তা হয় যে সে পৌঁছাইলো কিনা, সে এক্সামে ঠিকমতো লিখতে পারলো কিনা, সে সাবমিট করতে পারলো কিনা, সে সুস্থ আছে কিনা, বেঁচে আছে কিনা। এখন এরকম বাবু যদি তোমার থেকে থাকে তাহলে তো তোমার জন্য একটু মাথাটা ঠান্ডা রাখা টাফ। তাও আমি বলবো যে বাবুদেরকে নিয়ে পরে চিন্তা করবো, আগে নিজেকে নিয়ে একটু চিন্তা করো। তুমি নিজেকে নিয়ে চিন্তা করলে এইসব বাবুরা তোমার লাইফে থাকবে যদি সেই বাবু ভালো হয়ে থাকে। কিন্তু আজাইরা টেনশন করা যাবে না, হ্যাঁ, যে আমি মোবাইল আমার নিয়ে যাইতেই হবে, আমার সারাক্ষণ আপডেট দিতেই হবে, এরকম চিন্তা করা যাবে না। পরীক্ষার হলে অন্য কোনো বাবু বা বাবা কাউকে নিয়ে চিন্তা করা যাবে না, বুঝতে পারছি? পরীক্ষার হলে তুমি তোমার কোশ্চেন পেপার, দ্যাটস ইট, আর কিছু না। তুমি ওখানে কাউকে চিনো না, তোমাকেও কেউ চিনে না, সো মানে এত কিছু ভাবাই যাবে না। ঠিক আছে? বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝছি সবাই? হ্যাঁ, আচ্ছা ক্যালকুলেটর নেওয়া যাবে না রে সোনা, ক্যালকুলেটর নেওয়া যাবে না, এই কথা তো বহুদিন আগে থেকেই বলছে। আমার মনে হয় তোমরা অন্য ব্যাচের স্টুডেন্ট, হয়তো প্র্যাকটিসের মধ্যে নাই তোমরা, যাই হোক। ওকে, তো এই হইলো আমাদের 11 তারিখের কথাবার্তা। ঠিক আছে? আচ্ছা, পানি নেওয়ার খুব একটা দরকার নাই, আমি জানি না এখন অ্যালাউ করে কিনা, আমাদের সময় করতো। আমি তো গ্লুকোজ গুলায় নিয়ে যেতাম, বিকজ আমার মনে হইতো আমি যদি গ্লুকোজ খাই আমার ব্রেনে দ্রুত শক্তি মানে পাবে এবং আমাকে সুন্দর করে উত্তরগুলো মনে করে দিবে। সো পানি, হ্যাঁ অনেক হলে পানি থাকেই, তাই না? সেটাই তো, এত মানে ইয়ে করার দরকার নেই। আচ্ছা এবার আসো, গেল আমরা এই 11 তারিখ পর্যন্ত কাজ টাজ করলাম। এখন আসো তোমার 12 তারিখ চলে আসলো, পরীক্ষার দিন কি করবা? ঠিক আছে? আচ্ছা যাদের সাথে হ্যাঁ এটা আমি বলে ফেলছি, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপি নিয়ে যাবা, কিছুই নিয়ে নিবে না, তোমাকে সবই দিয়ে দিবে। তোমার পরীক্ষার মানে খাতাটা বাদে তুমি যা নিয়ে যাচ্ছ তোমাকে সব বাইর করে দিবে। ঠিক আছে? শুধু তোমার খাতাটা রেখে দিবে, কেমন? হ্যাঁ, রিল্যাক্সে এক্সাম দিতে যাবা। আর যারা দূর থেকে যাবা, যাদের হয়তো ফোন নিতেই হবে, বা যারা পানি নিবা বা একটু খাবার নিবা, তারা কি করবা? এখন তোমাদের সাথে তো কাউকে যাইতে হবে, তাছাড়া তো তুমি ব্যাগটা কোথায় রাখবা বলো? সাথে কাউকে নিয়ে যায়। ঠিক আছে? ওকে, এবার আসো আমাদের 11 তারিখের মেইন উদ্দেশ্য আমরা বুঝে গেলাম যে আমরা চিল করবো একদম। তাই এবারে মুভি দেখতে বসো না, নেটফ্লিক্স অ্যান্ড চিল না, বুঝতে পারছি সবাই? এত চিল করা যাবে না যে ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতে চলে গেছি, কথা কি বুঝছি? এক্সামের আগের দিন চিল করতে বলছে সুস্মিতা আপু, এই জন্য মুভি দেখতে চলে গেছি, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছি, এত চিল না ভাই কোনো কারোর সাথে। ও আরেকটা কথা আমি বলতে ভুলেই গেছি, তোমরা এই যে পরীক্ষার আগের দিন বান্ধবীকে কল দিবা, বান্ধবী আমার তো কিচ্ছু মনে নাই, আমি তো কিচ্ছু পড়ি নাই, আমি তো কিচ্ছু পারি না। ওই বান্ধবী বলবে আস আস আস, কিচ্ছু পড়ি না, আমিও পারি না। তুমিও নেগেটিভিটি তাকে দিচ্ছ, সেও নেগেটিভিটি তোমাকে দিচ্ছে, দুইজনই পড়ছো, দুইজনই শয়তানি করতেছো, বুঝতেছো? বাট এই যে এই আস আস করতে করতে মানে তুমি নিজের যে সর্বনাশটা করতেছো, এটা করা যাবে না। আত্মীয়র দোয়া চাইতে তুমি যে ফোন দিবা,
পরীক্ষার দিন সকালে দাও, তাই না? বা পরীক্ষার দিন সকালে মা কি করে, ফোন নিয়ে কানে ধরা দেয় যে ফুপুর সাথে কথা বলো, মামার সাথে কথা বলো, দাদুর সাথে কথা বলো, আছে না? যত ধরনের যত ধরনের দোয়া আছে সব আগের দিন নিয়ে ফেলো। বুঝছো কি বলছি? যত ধরনের দোয়া আছে। এই ভাই, 26 এবং 27 ব্যাচ এই লাইফটা তোদের জন্য না, 24-25 ব্যাচ খুব বিপদে আছে ওরা বর্তমানে। হ্যাঁ, তোমাদের জীবনে এরকম একটা দিন আসবে। সো তোমাদের নিয়ে আমি এখন এই লাইভে কিছুই বলবো না, আমি এখন ওদের নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তোমাদের নিয়ে আরেক আলাদা করে কথা বলবো। আচ্ছা, তো যেটা বলতেছি, হ্যাঁ, আত্মীয় স্বজনের কাছ থেকে তুমি দোয়া অবশ্যই নিবা, কেন নিবা না? কিন্তু সেটা পরীক্ষার দিন সকালে না, তুমি আগের দিন কথা বলে রাখো, কোনো সমস্যা নেই তো। দোয়া তোমাকে মানে আগের দিনও যে দোয়া করতে পারে, পরের দিনও সকালে তো সেম দোয়াই করতে পারবে, তাই না? তো এগুলা করার দরকার নাই। আগের দিন কথা বলে রাখো। আরেকটা কথা বলি, তোমরা 10টা থেকে 11টা 15 পর্যন্ত কে কে এখনো ঘুমাচ্ছ বা জেগে থাকতে পারো না, আমাকে একটু বলো তো। এটা একটা ওয়ার্নিং সাইন। আমাকে একটু বলো তো, 10টা থেকে সকাল 11:15 পর্যন্ত এখনো পর্যন্ত ঘুম কন্ট্রোল করতে পারতেছো না, কে কে আসো এরকম? এরকম করো না, হ্যাঁ? সারাদিন বাপ তুই ঘুমা, তুই 11 তারিখেও সারাদিন ঘুমা, কিন্তু 10টা থেকে 11:15 ঘুমানো যাবে না। নো, এটা করা যাবে না। ওই টাইমটা ব্রেইনকে তুমি মানে কি বলবো, ওয়্যার করে রাখো। ব্রেইনকে তুমি ওইভাবে বলে রাখো যে দেখো, 10টা থেকে 11:15 আমার লাইফের সব থেকে বড় এক্সাম। সো এই দিন কোনো নাটক করা যাবে না ভাই, তুমি ঘুম আসলে তোমাকে আমি ঘুমাইতে দিব না। এবং তার জন্য এখন থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে? সো আস বলা বন্ধ করো। বান্ধবীর সাথে, বন্ধুর সাথে যে তোমাকে এরকম নেগেটিভ ভাইব দিচ্ছে তার সাথে কথাই বইলো না। আমার তো এটাই পরামর্শ। আমি তো কারোর সাথে কথাই বলতাম না যারা এরকম নেগেটিভিটি ছড়াতে। আমি মানে অ্যাডমিশন টাইমে এরকম গসিপই করতাম না। মানুষ চ্যাটিং করে, মানুষ গ্রুপ থেকে রিলেশন করে ফেলে। ভাই 3টা মাসে তোরা কি কি যে করছিস, মানে কি বলবো আর, মানে একটা প্ল্যাটফর্মে পড়তে যেয়ে তারা রিলেশন করে ফেলতেছে, এমন অবস্থা। সো এগুলা কইরো না, আমি তোমাদের ভালোর জন্য বলতেছি। এগুলা পরে চান্স পাইলে বহুত করতে পারবা, ঠিক আছে? সো এখন একমাত্র ফোকাস হলো তুমি নিজের মাথাটাকে যত পারো ঠান্ডা রাখো, এবং যত মানুষের সাথে কথা বলবা তোমার প্যানিক করা তত বেড়ে যাবে। আমি যে কথাগুলো বলতেছি নিজের অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা কথা বলতেছি, কেমন? আচ্ছা, ঠিক আছে। তাইলে সকাল 10টা থেকে 11:15 পর্যন্ত একদমই মানে জেগে থাকতে হবে, এগুলো কিছু করা যাবে না। আর 11 তারিখে যত বেশি ওই যে বললাম প্রার্থনা করো, নামাজ পড়ো, মেডিটেশন করো, তোমার মাথা ঠান্ডা রাখবে এগুলা, ঠিক আছে? আর এই পৃথিবীর কোনো কিছু তোমাকে মাথা ঠান্ডা মানে করাবে না। এখন তোমাকে সারেন্ডার করতে হবে, তোমার ক্রিয়েটরের কাছে তোমাকে সারেন্ডার করতে হবে। যত বেশি সারেন্ডার্ড হবা তত মনে শান্তি পাবা যে আল্লাহ, আমি আমার যা করার আমি করে ফেলছি, বাকিটা তুমি দেখো। আমি অনেক পড়াশোনা করছি, এখন তুমি জাস্ট আমাকে হেল্প করো যে আমি যাতে সুন্দর মতো এক্সামটা দিয়ে আসতে পারি। বুঝতে পারছি সবাই? ওকে। আর পরীক্ষা দিতে যাওয়ার পথে পড়াশোনা করবেন না। আমি দেখছি সবাই পরীক্ষা দিতে যাও খাতা নিয়ে, এটা নিয়ে, ভুলের খাতা, হ্যান না ত্যান কত কিছু নিয়ে যাও, রিসেন্ট জিকে শিট পড়তে থাকো অনেকে। এগুলা কিছু নেওয়া যাবে না সাথে, ঠিক আছে? এগুলা নিবা না। আচ্ছা, এবার এসো। আর নকল করার চিন্তা বাদ দাও, টাকা নিয়ে নকল করার চিন্তা বাদ দাও। তোর পড়িস না এতদিন? আমি বলি নাই যে কোন নোটে কি আছে এটা মুখস্থ করে যাবা, বলছি না? তাহলে নকল করার চিন্তা বাদ দাও, ঠিক আছে? এরা বাদ। বাস, এখন আসো ফাইনালি তোমাদের এক্সাম হলে কি করবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমি যে কথাগুলা বলবো এখন, এগুলা তুমি ভালো করে মাথায় রাখবা। আগামীকাল অ্যাডমিট কার্ড দিবে, সো বি ভেরি কেয়ারফুল, কোনোভাবেই যাতে এটা মিস না হয়। আমি কিছু প্রশ্নের উত্তর দেবো, আমি কি কি নিব, কি কি নিব না, এটা সব বলে দিছি। এখন আসো তোমরা আমাকে বলো, পরীক্ষা তো 10টায়, পরীক্ষার হলে কয়টায় ঢোকার প্ল্যান করতেছো বলো তো? বা পরীক্ষার হলে সামনে যাওয়ার প্ল্যান করতেছো কয়টায়? 8টায়, 9টায়, 9:15? আচ্ছা, তুমি বাংলাদেশে যে প্রান্তেই থাকো, তোমার বাসা পরীক্ষার হল থেকে যত কাছেই হোক, তুমি ঠিক সকাল 9টায় এক্সাম হলে থাকবা। ঠিক সকাল 9টায়, 9টা 1-এও না, 9টা 10-এও না, তুমি ঠিক সকাল 9টায় এক্সাম হলে থাকবা। আমি ফার্স্ট টাইমে যখন এক্সাম দিছি, আমার বাসা থেকে আমার সেন্টার
ভালোই দূরে ছিল, প্রায় 30 মিনিটসের মতো সময় লাগতো, তাও আমি 7টায় বের হয়েছি। আর সেকেন্ড টাইমে যখন এক্সাম দিছি, আমার বাসা থেকে এক্সাম হলে যেতে 10 মিনিট, হেঁটে 10 মিনিট, মানে আর কিছু যাওয়াই লাগবে না, হেঁটে জাস্ট 10 মিনিট লাগতো। তাও আমি বাসা থেকে 8টায় বের হয়েছি, আস্তে আস্তে হাঁটছি, গেছি রিল্যাক্স করতে করতে, ঠিক আছে? সো তুমি যাই করো না কেন, তোমার একদম মনে করো দেখা যাচ্ছে যে আমি ধরো এখানে দাঁড়ায় আছি, ওই সামনেই দেখা যাচ্ছে তোমার পরীক্ষার হল, তাও তুমি সকাল 9টায় যাবা। স্টুডেন্টরা বুঝতে পারছি সবাই, মানে এটা হলো ম্যাক্সিমাম, যে তুমি 9টা হলো তোমার ম্যাক্সিমাম টাইম, এর পরে আমি আর যাব না। তুমি দেখবা ওই দিনে অনেক স্টুডেন্ট দেরি করে আসবে, অনেক স্টুডেন্ট, তারা আসলে মেডিকেলের জন্য সিরিয়াস নেই, এগুলো দেখে তোমরা ভড়কে যাও। অনেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসবে না, অনেকে হলো কি করবে, এই ভুল টুল দাগায় ফেলবে, অনেকে ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, ওএমআর শিটটির যদি ছেঁড়ার নিয়ম না থাকে তাও সে ছিঁড়ে ফেলবে, মানে সে ইনস্ট্রাকশন ফলো করবে না। আমি বলবো ওএমআর নিয়ে কী করবা। তো 9টা, একদম 9টা পর্যন্ত তোমাকে 9টার মধ্যে ওখানে থাকতে হবে। 1 নাম্বার, গেলাম 9টা বাজে পরীক্ষার হলে, আমি ঢুকলাম, সিট প্ল্যান দেখলাম, আস্তে আস্তে গেলাম, প্যানিক করব না, অলওয়েজ জিজ্ঞেস করব, হেল্প চাবো। হইতেই পারে তুমি যেখানে এক্সাম দিবা জীবনে কোনোদিন সেখানে তুমি ঢুকো নাই, হইতে পারে না এরকম, তুমি কি চিনো ওটা কি চেনা পরিচিত কোনো কেন্দ্র, না হইতেই পারে এমন, তাই না? তো তুমি জিজ্ঞেস করবা, ওখানে দেখবা ভলান্টিয়ার থাকে বা তোমার দারোয়ান থাকে বা টিচাররাও থাকে, তুমি জিজ্ঞেস করবা যে আমার এখানে সিট পড়ছে, আমি বুঝতে পারতেছি না কোথায় যাব। ঠিক আছে, সবাই বুঝছি? উই উইল কল ফর হেল্প, যেই থাকুক জিজ্ঞেস করব, কেমন? আচ্ছা, জিজ্ঞেস করলাম, করে আমি 10টা বাজে এক্সাম শুরু, তখনও এক্সামের জন্য আমাকে ইয়া দেয় নাই। পাশের একজন বসছে, আমার বেঞ্চেই পাশে একজন বসে, যদি ছোট বেঞ্চ হয় 2জন বসাবে, এ মাথা ও মাথা, যদি বড় বেঞ্চ হয় 3জন বসাবে। জানতে চাচ্ছিল না কেমনে বসে, সো 3জন বসাবে, ঠিক আছে? বেঞ্চ ফাঁকা দেয় না এভাবে, স্টুডেন্ট তো অনেক হয়, পর বেঞ্চেই বসাই নর্মালি, বাট বড় বেঞ্চ হলে 3জন, ছোট বেঞ্চ হলে 2জন। আর যদি তোমার ইয়ে হয় যে চেয়ার হয় ইন্ডিভিজুয়াল চেয়ার হয়, সেক্ষেত্রে একটা গ্যাপ দিয়ে দিয়ে বসায়। কথা বুঝতে পারছি? একজনকে গ্যাপ দিয়ে দিয়ে বসে। এবার আসো, পাশের জন তোমার সাথে গসিপ করবেই, সে মেডিকেল অ্যাডমিশন নিয়ে সিরিয়াস হোক আর না হোক, তুমি গসিপ করবা, তুমি বলবা, কথা বলবা। সে কি তোমাকে কি বললো, আমি তোমাকে খুব কমন কিছু সিনারিও বলে দিই। সে তোমাকে বলবে প্রথমে যে তুমি কোন কলেজ থেকে এইচএসসি দিছো, তোমার বাসা কোথায় জিজ্ঞেস করতে পারে, তুমি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন সিরিয়াসলি নিছো কিনা জিজ্ঞেস করতে পারে, তুমি হেল্প করবা কিনা সে আগে থেকে কনফার্ম করে রাখতে পারে। সে যে পড়ে নাই বা সে যে অসুস্থ ছিল দ্যাটস ওয়াই সে পড়তে পারে নাই, এটা সে তোমাকে ইমোশনাল একটা স্টোরি বলতে পারে। বুঝতে পারছি? এই জিনিসগুলা তোমার সাথে হইতে পারে। ওকে, সো সব ধরনের সিচুয়েশনের জন্য রেডি থাকবা, ওই যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে, ব্যাপারটা এরকম। এবং গল্প করা যাবে না। তোমরা ফার্স্ট টাইমে যারা এক্সাম দিছো এরকম গল্প করছো, আছে না অনেকেই এরকম, বলো আমাকে। হ্যাঁ, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি যে মেডিকেল প্রিপারেশন সিরিয়াসলি নিছো এটা তুমি বলবা না। 1 নাম্বার কথা, তোমাকে হেল্প তোমার কাছে তখন চাইবে যখন সে জানবে যে তুমি পড়াশোনা করে আসছো। কথা কি বুঝতে পারছি? তুমি বলবা কি বলবা না এত দরকার নেই, তুমি বলবা যে দেখো আমি আসলে খুব টেনশনে আছি, ইটস বেটার আমরা যদি পরীক্ষাটা শেষ করে কথা বলি, ব্যাস। কোনো নির্লজ্জ ছাড়া এই দ্বিতীয়বার কেউ কথা বলতে আসবে না, ঠিক আছে? বুঝতে পারছি। সে তোমার ছেলে বসুক পাশে, মেয়ে বসুক, মেয়েরা নর্মালি একটু মানে নিজে থেকে কথা কম বলে, ছেলেগুলো বেশি বেয়াদবি করে। কিছু কিছু পোলাপাইন আছে খুবই ভালো, আই অ্যাডমিট, বাট আমার পাশে যেই মানে 2টা ছেলে বসছিল এবং তারা জাস্ট মনে হয়েছে জীবনে সব গল্প ওই দিনই করবে, আমি না পেরে হল থেকে বাইরে যে বারান্দায় যে দাঁড়াইছিলাম, এমনও সিচুয়েশন হয়। সো যা কিছু হোক ওই সময় তুমি মাথাটা ঠান্ডা করবা, এবং তাকেও যদি বলতে পারো, সে যদি তোমার কথা শুনে, তাহলে বলবা যে দেখো ভাই আমি আসলে টেনশনে আছি, পড়াশোনা কি করছি না করছি এখন আসলে এগুলো নিয়ে কথা বলার ইয়ে না, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হলো, কোনো প্রশ্নে যদি কনফিউশন হয়, তুমি কি পাশের জনের কাছে জিজ্ঞেস করবা, ইয়েস অর নো? যদি সুযোগ থাকে, 1 নাম্বার কথা সুযোগ থাকে না, বাট যদি সুযোগ থাকে তুমি কি তার কাছে জিজ্ঞেস করবা? জিজ্ঞেস করবা?
করবা না, ঠিক আছে? তোমার কাছে কেউ জিজ্ঞেস করবে কখন? যখন ইউ উইল লুক টু ফ্রেন্ডলি। বাট তোমার সবাই কম্পিটিটিভ, এটা মনে রাখতে হবে। এই পৃথিবীতে তুমি আসছো মানুষকে হেল্প করতে, দ্যাটস ভেরি ফাইন। বাট পরীক্ষার হলে তুমি আরেকজনকে হেল্প করতে যাবা, হয় টিচার তোমার খাতা নিয়ে যাবে বা কিছু একটা হবে, বা তোমার ফোকাসটা চলে যাবে। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। সো এত দরকার নাই, তুমি কাউকে জিজ্ঞেসও করো না, তুমি কাউকে বইলো না। আমার কথা কি বুঝতে পারছো? আমার কথাগুলো আজকে শুনতে তোমার খুব লাগতে পারে, খুব রুড লাগতে পারে, বাট এটা রিয়েলিটি। তোমাদের কি কি খুব খারাপ লাগতেছে আপুর কথা শুনতে? বলো। ওকে, সো আজকে যে কথাগুলো বলতেছি এগুলো একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, দ্যাটস ওয়াই মানে তোমরা এগুলো ফলো করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা গেল। তো এবার ফাইনালি 10টা বাজবে, 10টা বাজার আগেই টিচাররা তোমার পরীক্ষার হলে চলে আসবে, সবাইকে সুন্দর মতো বসতে বলবে। বসার পরে কি হবে? কি হবে? তোমাকে ঠিক 10টায় এক্সাম পেপার দিয়ে দিল। এই যে 10টার সময় তুমি কোশ্চেন পাইলা, তোমার সাথে ওএমআর শিট আসবে। দেখো আমি একটু এখানে বলে রাখি, তোমাদের পরীক্ষার হলে নির্দেশনা দেওয়া থাকবে। যেই পেজে তুমি পরীক্ষা দিচ্ছ সেখানে তোমার কিছু নির্দেশনা দেওয়া থাকবে, ঠিক আছে? যে তুমি কি ওএমআরটা ছিঁড়ে ফেলবা নাকি ওএমআর অ্যাটাচ রেখে এক্সাম দিবা, কি করবা, এটা তোমার ওখানেই বলা থাকবে। আমার কথা বুঝতে পারছি? সবাইকে বুঝছো? আমি যখন ফার্স্ট টাইমে 16 সালে এক্সাম দিছি, তখন ওএমআর ওই বছর প্রথমবারের মতো ওএমআর অ্যাটাচড ছিল, প্রথমবারের মতো। এর আগে ওএমআর অ্যাটাচ করা থাকতো না, আলাদা দিত, ওএমআর আলাদা, কোশ্চেন আলাদা, বুঝছো? কিন্তু ওইবার ওএমআর দিয়ে দিল অ্যাটাচ করে। আর 17 সালে মানে ওইবার কি বললো যে ওএমআর ছেড়া যাবে না, তো আমরা প্রিপেয়ার যে ওএমআর ছেড়া যাবে না। 17 সালে যখন আবার কোশ্চেনে মানে আমি যখন সেকেন্ড টাইম দিছি তখন বললো কি ওএমআরটা ছেড়া যাবে, ওএমআরটা ছিঁড়ে জমা দিতে হবে। সো সো তুমি কি করবা, আলাদা করবা না কি করবা না, এটা বছর টু বছর ভ্যারি করে। আমার কথাটা শুনো, ইউটিউবে অনেক ভিডিও আছে, আমরা কিন্তু সবাই 1 বছর হইলেও তোমার থেকে সবাই আগে এক্সাম দিছে না, বলো আমাকে, দিছে কিনা? তো এই যে 12 তারিখের এক্সামে কি হবে, এটা শুধুমাত্র 12 তারিখে তুমি এক্সাম দিয়েই বুঝতে পারবা, এটা হলো মাথায় রাখো। সো এই ওএমআর শিট তুমি ছিঁড়ে ফেলবা নাকি অ্যাটাচ করে এক্সাম দেবো, তোমাকে টিচারই বলে দিবে, তোমার টেনশন করতে হবে না। আর ওএমআর শিট যদি ছিটতেও হয় কি করবা, আগে ওই যে যেই ডট ডট লাইন থাকে ওটা বরাবর ভাঁজ দিয়ে নিবা, ভালো করে ভাঁজ দিবা, ভাঁজ দিয়ে আস্তে আস্তে বাম পাশে এরকম হাতটা রেখে আস্তে আস্তে ছিড়বা, যদি ছিটতে হয়। যদি ছিটতে না হয় তাহলে তো কোনো প্রবলেমই নেই। ওকে, এই পর্যন্ত বুঝছি। এখন আসো, এই যে 10টা বাজে কোশ্চেন পাইলাম, আলাদা করে কোশ্চেনের সেট কোড থাকে, ইয়েস অর নো বলো তো? কোনো কোড থাকবে না, তোমার কোশ্চেনটাই তোমার সেট কোড। কথাটা বুঝছো সবাই? যারা একবারও পরীক্ষা দাও নাই বিশেষ করে তাদের জন্য আমি কথাগুলো বলতেছি। হ্যাঁ, লাইন করা থাকে, আমিও সেটাই বলছি। আচ্ছা, বুঝতে পারছো? তোমার এবিসিডি সেট কোড পূরণ করতে হয় না, কারণ তোমার কোশ্চেনটাই তোমার সেট, তোমার সাথে কারোরটা মিলবে না। কথাটা বুঝছো? এখন তুমি যদি এখন মানে ওই যে কি বলে বিন্যাস নীতিতে এখন বের করো যে তোমার সাথে এই এক্সাম হলের কার কোশ্চেন নাম্বার হুবহু মিলে, তার কাছে তুমি জিজ্ঞেস করবা, তোমার কাছে এত সময় নাই, আছে? আছে কি না? বিন্যাস পদ্ধতিতে বের করার নাই, সময় নাই ভাই, তোর এত সময় নাই। তোমার 100টা প্রশ্ন তোমারই, ঠিক আছে? কারোর সাথে মিলাইতে যাবে না, ভুলেও জিজ্ঞেস করবে না এই 33-এর উত্তর বল, ওর 33 তোমার 33 তো সেম না। আবার তোমরা কি মনে করো যে এই যে রুই মাছের আইস কোন ধরনের, ধরো এই প্রশ্নটা তোমার আসছে, তুমি ভাবতেছো যে অনেক সময় এটাও হয়, অপশনও চেঞ্জ থাকে, ক খ গ ঘ অপশনও চেঞ্জ থাকে, ইউ নেভার নো কি হইতে যাচ্ছে, বুঝছো? তো তোমাকে যদি বলা হয় যে তুমি যদি বলো এই রুই মাছের ওইটা কি হবে রে, তোমাকে বলে যে 3, তুমি দাগাইছো 3, তোমার সঠিক উত্তরটা 2 নাম্বার অপশনে ছিল, হইতে পারে না বলো? হইতেই পারে। এত দরকার কি ভাই, এত মানে মানুষের উপর ডিপেন্ডেন্সি দরকার কি, এত সিচুয়েশন ইফ বাট দরকার কি? দরকারই নেই, তুমি নিজে যেটা বুঝছো সেটা। আচ্ছা, এই পর্যন্ত আমি একটু বললাম। সো 10টার সময় তুমি এক্সাম কোশ্চেন পাইলা,
তোমার প্রথম কাজ হবে, আমি একটু বলে রাখি এই কাজটা অনেকেই করে না, প্রথম কাজ হবে 1 থেকে 100টা প্রশ্ন আছে কিনা তোমার কোশ্চেনে এটা দেখার। যা যা আমি বলতেছি মাথায় গেঁথে রাখো, তুমি এই কাজগুলো করবা। তোমার 1 নাম্বার কাজ হবে, 1 নাম্বার কাজ হলো তুমি দেখবা যে 1 থেকে 100টা প্রশ্ন তোমার আছে কিনা। যদি থাকে ভেরি গুড, না থাকলে টিচারকে ইনফর্ম করো যে টিচার আমার এখানে 100টা প্রশ্ন আসে নাই, হইতেই পারে এটা। ঠিক আছে, কথা বুঝছি? 1 নাম্বার। আমি কিন্তু এখনো তোমাকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলি নাই, বলছি? এখনো বলি নাই। আগে দেখবা 1 থেকে 100টা প্রশ্ন আছে কিনা। যদি থাকে এরপরে তুমি সুন্দর মতো তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যা যা রিকোয়ার্ড খেয়াল করবা করে সুন্দর মতো দেখাবা, কোনো তাড়াহুড়া নাই। শুনো, তুমি যদি 100টার মধ্যে 2টা প্রশ্ন ভুল দাগায় ফেলো তোমার চান্স হবে, কিন্তু রোল নাম্বার ভুল দাগালে কি তুমি চান্স পাবা? আমাকে একটু বলো তো। রোল নাম্বার ভুল করলে তুমি চান্স পাবা না। দ্যাটস ওয়াই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নাম। তুমি ওই যে যখন সিগনেচার আপলোড দিছো তখন আমি বলছিলাম না যে তোমার এই সাইনটা পরীক্ষার হলে গিয়েও দিতে হবে, বলছিলাম? সো এই যে ধরো তুমি তোমার এরকম একটা নাম লিখে যেই সাইনটা দিছো এইটাই তোমাকে কয়েক জায়গায় লিখতে হবে। তোমার এরকম একটা দাগ দেওয়া থাকবে, ওই দাগের মধ্যে তোমার নাম বা সাইন তুমি যেটাই করছো ওটা লিখতে হবে। তুমি অ্যাটেন্ড করতেছো পরীক্ষাটা, প্রেজেন্ট আসো, সেটাও একটা জায়গায় সাইন করতে হয়। কথা কি বুঝতে পারছি? যেভাবেই লেখো, ইংরেজি, বাংলা, ফার্সি, আরবি, তোমার যা পছন্দ তুমি যে ভাষায় লিখে থাকো তুমি লিখবা। ঠিক আছে, ওই দাগের মধ্যেই লিখবা, বাইরে যাওয়ার দরকার নেই। কথা বুঝছি? আচ্ছা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখছি, সাইন করছি, অল ডান। এখন আসো প্রশ্ন পড়া শুরু। তুমি খেয়াল করছো, তোমরা হয়তো ভাবতেছো যে যে প্রশ্ন দাগাবো একদম ধুমায় যে পাবো আর দাগাবো, বলো এরকম ভাবছিলে না? কিন্তু তার আগে আমি কতগুলা কথা বলে ফেললাম, 3টা জিনিস বলছি। 1 নাম্বারে তুমি দেখতেছো 1 থেকে 100টা প্রশ্ন আছে কিনা। 2 নাম্বারে তুমি তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখতেছো। 3 নাম্বারে তুমি সাইনটা প্রপারলি করতেছো কিনা। তারপরে আসো কোশ্চেন। এখন আসো, এই তুই লাইভে কি মাত্র জয়েন করছিস? এখন সমস্যা হলো লাগতেছে সব ভুলে গেছি, আমি এই কথা নিয়ে লাইভে অলরেডি 15-20 মিনিট বকে ফেলছি। এখন বললে ওই পোলাপাইন উল্টা আমারে মাইর দিবে। আসো, তাইলে আমি যেটা বলতেছি, এখন তুমি সাইন করে ফেললে, এবার আসো 1 নাম্বার প্রশ্নটা পড়ো। তুমি প্রশ্ন পাইলা যে কোনটি মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়। তুমি প্রশ্ন পড়লা, 4টা অপশন দেখলা, তোমার মনে আছে মৌলিক বল কোনগুলা, সো তুমি 4টা অপশন পড়ে উত্তর বাছাই করতে পারলা। তোমার 1-এর উত্তর হবে, ধরো কথার কথা, সি। তুমি ওএমআর শিটে 1 নাম্বারের পাশে সিতে গোল্লা ভরাট করে দিলা। কেমন সুন্দর করে বৃত্ত ভরাট করে দিলা। এমনভাবে বৃত্ত ভরাট করো না যে খাতা ছিঁড়েই চলে যায়, ঠিক আছে? এইগুলা করো না। কথা বুঝছো? সো সুন্দর করে 1-এর সি ফিল আপ করলা। 2 নাম্বার প্রশ্নে আসো। 2 নাম্বার প্রশ্ন তুমি পাইলে একটা ম্যাথ। আমাকে একটু বলতে পারবা এই ম্যাথটা দেখার সাথে সাথেই কি তুমি উত্তর করে ফেলবা নাকি পরে করবা? আমাকে একটু বলো তো। বলো। যারা ভাবতেছো যে আপু আমি আসলে এত ভালো প্রিপারেশন নিছি, যেই ম্যাথই দেখ আমি পারবো, আমিও বিশ্বাস করি তুমি পারবা, কিন্তু আমি চাই না যে তুমি ম্যাথটা দেখা মাত্রই দাগাও। কারণ পরীক্ষার হলে আমরা যখনই এই ম্যাথ টাইপের জিনিস নিয়ে বেশি পাজলড হয়ে যাব, তোমার ধরো ক্রোমো টাইপের প্রশ্ন আসছে যে কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড, এই টাইপের প্রশ্ন শুরুতে দাগাইতে গেলেই তুমি হয় ভুল করবা, না হয় সময় নষ্ট করবা। কথা বুঝছো? সো যেই প্রশ্নগুলো, 2টা ক্যাটাগরি আছে, যেই প্রশ্ন তুমি এক দেখাই পারবা না, কি বলছি, একবার দেখে তোমার মনে পড়তেছে না, এই প্রশ্ন। আর 2 নাম্বার হলো ম্যাথ বা অ্যানালাইসিস করে দাগাইতে হয়,
এই টাইপের প্রশ্ন পরে দাগাবো না, যদি পারি তাও দাগাবো না। বিশ্বাস করো, এটা অনেক বড় একটা ট্র্যাপ। তুমি এই 3 আর 2 গুণ করে যে 6 হয়, তুমি 3 আর 2 গুণ করে 5 দিয়ে ক্যালকুলেশন করে আসবা। বিশ্বাস করে এটা হয়। 3 আর 2 তুমি যোগ করবা, যেখানে গুণ করার কথা সেখানে তুমি 5 ধরে ক্যালকুলেশন করে আসবা। এগুলো কইরো না। সো ম্যাথ বাদ দিবা, যে কোনো অ্যানালিটিক্যাল প্রশ্ন বাদ দিয়ে দিবা। তাহলে এটা যে বাদ দিচ্ছ, তোমাকে মার্ক করতে হবে না, ছোট্ট করে এই প্রশ্নে এমন একটা মার্ক করে রাখো যেটা শুধু তুমি বুঝবা, যেটা তুমি স্কিপ করছো। কথাটা বুঝছি? এগুলা পরে, তুমি পারলেও ওই সকল প্রশ্ন দাগাবা না। এবার আসো তুমি 3 নাম্বারে। এবার আসো তুমি 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন যদি তুমি পারো তুমি দাগাও, যদি তুমি না পারো তুমি স্কিপ করো। এরকম করে তুমি দেখবা কি 1 থেকে 20-এর মধ্যে তুমি 2টা প্রশ্ন মাত্র দাগাইছো। তোমার এই যে ওএমআর শিটে 1 থেকে 20 যে সিকোয়েন্সটা থাকবে, তুমি মাত্র কয়টা বললাম, ধরো তুমি 2টা বা 3টা প্রশ্ন পারছো, তাহলে কি তুমি প্যানিক করবা? এটা আমাকে বলো। ফার্স্ট টাইমার যারা, তাদের কাছে এই সিচুয়েশনগুলো আসবে, আমি আগে থেকে বলে দিচ্ছি। প্যানিক করবা না। হইতে পারে যে তোমার প্রশ্নে 1 থেকে 20-এর মধ্যেই সব কঠিন প্রশ্নগুলো চলে আসছে। কথা বুঝছো? হইতেই পারে এরকম, তাই না? দ্যাটস ওয়াই প্যানিক করা যাবে না যে আরে এত কঠিন প্রশ্ন চলে আসছে। না, তুমি দেখবা কি পরে যখন 21 থেকে 30-এ যাবা, তুমি একটা বাদে সব জায়গাইতে পারতেছো। তুমি যখন 31 থেকে 50-এ যাবা, দেখবা কি 3টা বাদে তুমি সব জায়গাইতে পারতেছো। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই তুমি দেখা মাত্রই দাগাই ফেলবা না। যদি তুমি 1 থেকে 20-এর মধ্যে একটাও না পারো, সব থেকে বেশি ভুল হয় জানো 1 নাম্বার প্রশ্নটা। সব থেকে বেশি ভুল করে মানুষ 1 নাম্বার প্রশ্ন, বিকজ এত প্রেশার ভাই নেওয়া যায় না জাস্ট। সো 1 নাম্বার প্রশ্নটা মানুষ বেশি ভুল করে ফেলে। ঠিক আছে? সো এগুলা হইতেই পারে তোমার সেটের শুরুতেই সব কঠিন প্রশ্ন থাকতেই পারে, তোমার সেটের 1 নাম্বারে ম্যাথও থাকতে পারে, তোমার 1 থেকে 20-এর মধ্যে দেখা যাচ্ছে একটা বাদে সব স্কিপ করতে হইতে পারে। প্যানিক করা যাবে না। যতটুকু পারো প্রথমবারে, যতটুকু পারো ততটুকু দাগাও। ওকে, সবাই বুঝছি? প্রথমবারে যতটুকু পারো ততটুকু দাগাও। আচ্ছা, এইটা হয়ে গেল। আবারও বলতেছি, যেগুলো বড় বড় প্রশ্ন আগে স্কিপ। যেগুলো বড় প্রশ্ন, তুমি মানবিক গুণাবলী জীবনে এখনো পর্যন্ত মানে প্রথম এবার অ্যাড হচ্ছে, তোমার দরকার কি মানবিক গুণাবলী শুরুতে দেখানোর? তুমি পরে দেখাও। ঠিক আছে, পরে দেখাও। সো এগুলা এইভাবে মাথায় রাখো যে আমি শুরুতে যে এতগুলো প্রশ্ন দেখলে প্রথমেই দাগাই ফেলবো, আমার এরকম কোনো দরকারই নাই এরকম করার। তারপরে কি আমি স্কিপ করে যাব, আমার মতো মার্ক করে যাব যে এগুলো আমি বাদ দিচ্ছি, আমি এগুলাতে গেট ব্যাক করব। ঠিক আছে, এই সিরিয়ালটা মাথায় রাখতে হবে। ম্যাথ কোথায় করব? ম্যাথের রাফ আমি কোথায় করব? কোশ্চেনেই করতে পারবো। শেষ থেকে দাগানো খুবই বাজে একটা স্ট্র্যাটেজি, যে তুমি মানে যে কোনো সময় তুমি ভুল করে ফেলতে পারো। তুমি 100 থেকে দাগানো শুরু করতেছো, যে কোনো সময় ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, সো শেষ থেকে দাগাও না, 1 থেকে 100 দাগাও। এবার আসো, যে যদি এমন হয়, আচ্ছা হওয়ার আগেই বলে দিই যে এমন হইতে পারে তুমি এই 33 থেকে 39 পর্যন্ত ভুল দাগাই ফেলছো। তুমি ধরো ভাবছো যে এটা 32 থেকে দাগাচ্ছ, কিন্তু আসলে তুমি 33-এর উত্তর দাগাই ফেলছো বা 32-এর উত্তর দাগাই ফেলছো। হয় না এরকম অনেক সময়? বলো তো, হয়? হ্যাঁ হয়। তাহলে সেই ক্ষেত্রে কি করবা? তুমি যেই মুহূর্তে বুঝে গেছো যে তোমার 6টা অবজেক্টিভ ভুল হয়ে গেছে, এটা হইতেই পারে, ভেরি কমন, খুবই কমন। ঠিক আছে, তুমি যদি বুঝো যে তুমি ভুল করে ফেলছো, আগে তুমি থামো যে তুমি ভুল করে ফেলছো। এখন তোমাকে কি করতে হবে? তুমি ছাড়া এই জিনিস ঠিক করার কেউ নাই, তোমাকে নতুন কোনো কোশ্চেনও দিবে না কেউ। ঠিক আছে, তো তুমি আগে থামার পর একটা লম্বা শ্বাস নাও। ভাই ভুল হয়ে গেছে, এখন আমার হাতে এখনো বাকি কত মার্ক আছে সেগুলো আমাকে দেখতে হবে। আমি 33 থেকে 39 পর্যন্ত ভুল দাগাই ফেলছি, আমার হাতে এখনো বাকি যে মার্ক আছে সেইটা আমি সুন্দর করে দাগাইতে হবে। সো ভুল হবেই, পরীক্ষার হলেও ভুল হবে, এটা মেনে নিতে হবে। যদি ভুল হয়ে যায়, থামো, একটা লম্বা শ্বাস নাও, নতুন করে শুরু করো। তুমি
39 পর্যন্ত দাগাইছো, 40 থেকে আবার সঠিকভাবে দাগানো শুরু করো এবং বি ভেরি কেয়ারফুল এই ভুল যাতে আর না হয়। মডেল টেস্টেই হয়েছিল এরকম ভুল, তাই না? সো হইতেই পারে। বুঝতে পারছি সবাই ভুল দাগাই ফেললে কি করব? আচ্ছা, এটা তো গেল সিরিয়ালের ভুল। যদি এমন হয় যে তুমি বুঝছো যে তোমার আসলে ওটা মহাকর্ষ দাগানোর কথা ছিল কিন্তু তুমি এটা অভিকর্ষ দাগাই দিছো সামহাও, পরে মনে পড়লো, তাইলে কি ওইটা নিয়ে এখন হতাশে বসে থাকবো যে আমি ভুল করে ফেলছি, আমার কি হবে, আমি একটা অবজেক্টিভ জানা জিনিস ভুল করে ফেললাম, অস্থির লাগতেছে? এরকম কিন্তু হয় যে তুমি জানা জিনিস ভুল করছো, তুমি পরীক্ষার হলেই টের পাইছো যে তুমি ভুল করছো। সো ওগুলা নিয়ে প্যানিক করা যাবে না। যা ভুল হয়ে গেছে মাথায় রাখো, যা একবার তুমি ওই মার্কশিটে দাগাই ফেলছো, ইটস গন। এটা তোমার আর কিছু করার সুযোগ নাই, ঠিক আছে? তুমি কন্ট্রোল জেড মারলে তুমি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবা, এরকম করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? যেটা করে ফেলছো করে ফেলছো, ওকে? সো বাকি প্রশ্নগুলাই তুমি ফোকাস করবা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো। আচ্ছা, হ্যাঁ, যারা পর্দা করো অবশ্যই কান চেক করা হবে, কারণ অনেকেই এই কানের মধ্যে বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে যায়, সো চেক করা হবে। আচ্ছা, এবার আসো অনেক ফেমাস একটা প্রশ্নের উত্তর দিই। কয়টা প্রশ্ন দাগাবো? কে কয়টা দাগানোর ইয়ে করছো, টার্গেট নিছো বলো? আমি এই কয়েকদিনে পরের স্ট্র্যাটেজি লাইভের শুরুতে বলে ফেলছি, ঠিক আছে? এটা লাইভের শুরুতে দেখে ফেলবা। 95টা দাগাবা। আচ্ছা, অনেকে 90+ দাগাবা, অনেকে বুঝতেছো না কয়টা দাগাবা। কয়টা দাগাবা এটা নিয়ে একটু বলি। তুমি প্রশ্নটা আগে খেয়াল করবা। তুমি সবার আগে যেটা করবা, প্রশ্ন খেয়াল করবা যে প্রশ্ন কেমন আসছে। আপু আমি কিভাবে বুঝবো প্রশ্ন কেমন আসছে? আপনি আমাকে এই কথা কেমনে বলতেছেন? সেম প্রশ্নটা আমি করছিলাম যখন আমাকে বলা হয়েছিল যে তুমি নিজেই বুঝবা যে কেমন প্রশ্ন হয়েছে, কয়টা দাগাইতে। আমি ভাবছি আমি বুঝবো, আমি কেমনে বুঝবো? এটা তো আমার পক্ষে সম্ভবই না, তাই না? এরকম মনে হয় না যে আপু আমি বুঝবো না যে পরীক্ষা সহজ হয়েছে, প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে? শুনো, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আমি তোমাদেরকে বারবার বলছি লাইভগুলোতে, কখনোই প্রচণ্ড কঠিন করার সুযোগ নাই, বলছি না এই কথা? ওকে, সো তুমি যদি দেখো যে তোমার অজানা, তুমি শুনো নাই, এরকম 10টার বেশি চলে আসছে, 10টার বেশি, ধরো 20টা, মানে ওয়ার্স্ট কেস সিনারিও 20টা প্রশ্ন তুমি জীবনে শুনোই নাই। তুমি তো এখন মনে থাকুক আর না থাকুক কোশ্চেন তো জানো, অনেকের আনসার মনে থাকে না, কোশ্চেন তো জানিস, তাই না? টপিক তো জানো, তাই না? এরকম তো হয় যে আপু আমি প্রশ্ন জানি উত্তর জানি না। সো তোমার যদি এরকম 20টা জানোই না, বুঝতেছই না কি এগুলা, যদি এরকম হয় তখন বুঝবে প্রশ্ন একটু কঠিন হয়েছে, একটু কঠিন হয়েছে। সেক্ষেত্রে কখনোই 90+ যাওয়ার চেষ্টা করবে না যদি বুঝো প্রশ্ন কঠিন হয়েছে। আর যদি বুঝো প্রশ্ন সহজ হয়েছে, সহজ মানে কি জানা টপিকের মধ্যে আসছে, তাহলে অবশ্যই তুমি 90+ দাগায় আসবা। কম দাগাইলেই ভালো এটা কিন্তু না। অনেক ভালো স্টুডেন্ট ভাবে কি আমি 80টা পারি শিওর, 80টা দাগায় আসি আমি 80ই পাবো, আমি চান্স শিওর পাবো। চান্স হয় না, চান্স হয় না, বুঝতে পারছি? ওকে, তাইলে আমরা কি করব? আমরা অবশ্যই অ্যাসেসমেন্ট করবো। এটা হলো সেলফ অ্যাসেসমেন্ট। তুমি যদি জানা টপিকের মধ্যে এরকম প্রশ্ন বেশি পাও, তুমি বুঝবা যে তুমি টপিকটা চিনো মানে সবাই টপিকটা চিনি, তুমি অবশ্যই 90+ দাগাবা। 100টাই দাগাইতে হবে এরকম না। প্রশ্ন যদি অনেক ইজি হয় সেক্ষেত্রে তুমি 98-99টা দাগায় আসতে পারো, ঠিক আছে? এতগুলা দাগায় আসতে পারো। আর যদি মনে করো যে না এত সহজ না, তোমাকে বেশ ভাবতে হচ্ছে, সেক্ষেত্রে তুমি 95 পর্যন্ত দাগাও, 92-95 পর্যন্ত দাগায় আসো, ঠিক আছে? আচ্ছা, আর যদি দেখো যে প্রশ্ন কঠিন মনে হচ্ছে, তুমি 80+ দাগাও, তোমার তখন 90 ক্রস করার দরকার নেই। সেটাই আমি বললাম যে প্রশ্ন তো পারি আমরা, প্রশ্ন তো চিনি, অ্যাটলিস্ট উত্তর পারি কিনা সেটা আলাদা কথা, তাই না? উত্তর ভুলে যাই, প্রশ্ন তো পারি। সো প্রশ্ন পারি মানে কি জানা টপিক থেকে প্রশ্ন আসছে, আমার হয়তো মনে নাই, তাইলে আমি বুঝে যাব যে এই ধরনের সিচুয়েশনে আমি কয়টা দাগাবো। সবাইকে ক্লিয়ার কয়টা দাগাবো এই বিষয়ে? এটা নিয়ে টেনশনে ছিল না যে কিভাবে বুঝবা কয়টা দাগাবা, এটা নিয়ে টেনশনে ছিল না? আমি 98টা দাগাইছিলাম সেকেন্ড টাইমে, আর ফার্স্ট টাইমে মনে হয় 92টা এরকম দাগাইছিলাম, ঠিক আছে?
সো আমার 98টা আমি দাগাইছিলাম, কারণ আমার ভাই নাম্বার এত কাটা যাচ্ছিল আগেই যে আমি না দাগাইলে আমার কেউ দিতেই পারবে না। মানে আমি যদি শিওর 90টাও দাগাইতাম তাও তো আমার কত মার্ক কাটা যাইতো। দ্যাটস ওয়াই আমি বেশি দাগাইছিলাম। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন শুনো, দাগাবা একেবারে আপু বলে দিছে 90+ দাগাইতে হবে, আমি পারি না তাও আমি 90+ দাগাই আসবো, এরকম করলে কিন্তু নেগেটিভ মার্কিং অনেক বেশি হয়ে যাবে। সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার না, তুমি প্রশ্ন জানলে তুমি দাগায় আসবা। তুমি শুধু পাস করতে চাইলেও তুমি সঠিক উত্তর যে কয়টা জানো দাগাবা, আর তুমি মানে ভালো মেডিকেলে চান্স পাইতে চাইলেও তুমি যে কয়টা উত্তর জানো এরকম করে 80+, 90+ করে দাগায় আসবা। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন আসলে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং তুমি কি করবে? এই যে এখন এই কম্প্যারিজন শুরু করে না, আমি এটাই বলতেছি যে 5 কাটা যাবে, 3 কাটা যাবে, 10 কাটা যাবে, এই কম্প্যারিজনে কয়টা দেখাবো এটা কোনো সাবজেক্টিভ ম্যাটার, এরকম করলে হবে না। তুমি আগে দেখো যে তুমি এক্স্যাক্ট শিওর কয়টা পারো, এটা তোমাকে আগে শিওর করতে হবে। এবার আসো, আমি তোমাকে কি বলছি, যেইগুলার দুইটা অপশনের মধ্যে কনফিউশন, এ আর সি এর মধ্যে কনফিউশন, সেগুলো আমরা কি করব? আমরা অপশন এক্সক্লুড করব। একেবারেই জানো না এ হবে না সি হবে, কোনোভাবেই মিলাইতে পারতেছো না, দরকার নেই ওই প্রশ্ন দাগানোর। ওকে, বুঝছি সবাই? আমি একদমই জানি না যে এই প্রশ্ন হবে কি না, এই উত্তর হবে কি না, আন্দাজে আমরা দাগাবো না। যদি একটু জানি যে না আমার মনে হচ্ছে সি হইতে পারে, কারণ কোনো না কোনো সময় সি নিয়ে এরকম একটা কথা শুনছিলাম বা পড়ছিলাম, তোমার ব্রেইন তোমাকে বলে দিবে। আমি কি বলছি লাস্ট সেশনেও, আমি তোমাদেরকে কোথায় জানি বলছি যে তুমি অপশন দেখে চিনতে পারবা যে উত্তর কোনটা হবে। মানে প্রশ্ন বুঝবা না, কিন্তু অপশন দেখলে বুঝবা যে উত্তর কোনটা হবে। এরকম হবে এবারের প্রশ্ন, যেটা আমার মনে হচ্ছে। সো তুমি যেগুলা বুঝতে পারবা, কাছাকাছি গেস করতে পারবা, সেগুলো দাগাবা। একদম আন্দাজের উপর 10-20 করে দাগানোর দরকার নেই, আনলেস ইউ আর ভেরি লাকি। আমি লাকি না, সো আমার অবজেক্টিভ আন্দাজে দাগাইলে হয় না, দ্যাটস ওয়াই আমি শিওর না হয়ে দাগাইতাম না। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, কয়টা দাগাবো? এই প্রশ্নের উত্তর আমরা পাইছি। ভুল দাগানো হয়ে গেলে কি করব এটা আমি বলে দিছি। হ্যাঁ, এখন ধরো পরীক্ষা দিতে দিতে তোমার মেন্টাল ব্রেকডাউন হচ্ছে, যেটা আমার হয়েছে সেকেন্ড টাইমে। আমার পরীক্ষার হলে প্যানিক অ্যাটাক হয়েছে। প্যানিক অ্যাটাক যাদের হয়েছে সেই জানো ভাই, খুবই বিরক্তিকর এবং খুবই ভয়ানক একটা এক্সপেরিয়েন্স। তো সেকেন্ড টাইমে আমার কেন প্যানিক অ্যাটাক হয়েছে? দুইটা কারণে। আমি নিজেকে বলছি ভাই এটা আমার সেকেন্ড টাইম, আমি যদি এবার ঢাকার মধ্যে চান্স না পাই তাইলে আমার সুযোগ শেষ। এবং 2 নাম্বার কি হয়েছে, আমার প্রথম দিককার কোশ্চেনগুলো কঠিন ছিল। এই দুইটা কারণে আমি ওভারওয়েলমড হয়ে গেছি, আমার শ্বাসকষ্ট হয়েছে, আমি জাস্ট মানে ঘামতে ঘামতে শেষ, আমি পারতেছিলাম না, ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়, এরকম অবস্থা হয়েছে। সো প্রথম আধা ঘন্টা আমি কিছু দাগাইতেই পারি নাই, প্রথম 30 মিনিট আমি কিছু দাগাইতেই পারি নাই। এই জন্যই আমি তোমাদেরকে এত এমফাসাইজ দিয়ে বলতেছি যে প্রথমে যদি কঠিন কোশ্চেন থাকেও তোমরা ভয় পেও না, এবং রেজাল্ট কি হবে এটা পরীক্ষা দেওয়ার সময় ভেবো না। কথা বুঝতে পারছি? আমি এই ভুলটা করছিলাম বলে আমার প্যানিক অ্যাটাক হয়েছিল, এবং আমার সকল প্রশ্ন দাগাইতে হয়েছে। মানে আমি 1 থেকে 20 পর্যন্ত আসতে পারছিলাম, মাত্র 3টা প্রশ্ন দাগাইছি, বাকি 80টা প্রশ্ন আমি পরের আধা ঘন্টায় দাগাইছি। সো এরকম তোমরা এরকম ভুল করো না, আমি এই জন্যই তোমাদেরকে কথাটা বলতেছি। ঠিক আছে, রেজাল্ট নিয়ে 10টা থেকে 11:30 পর্যন্ত কোনো টেনশন করা যাবে না। বুঝছি সবাই? ক্লিয়ার? ওকে, এইবার শোনো, পরীক্ষা তো দিয়ে দিলা, পরীক্ষার খাতা জমা দিয়ে দিছো, বাইরে বের হইতে থাকবা, তুমি শুনবা যে এবার 100 হাইয়েস্ট উঠবে, একজনের 99টাই সঠিক হয়েছে, সে শিওর ডিএমসিতে চান্স পাবে, সে এবার ফার্স্ট হবে। 98টাই শিওর, সে 98 পাবে, এরকম হয়েছে কখনো? হয় এইচএসসির সময়, হ্যাঁ হয়, বাট এইচএসসি তো তোমার অ্যাডমিশনের মতো এপার ওপার এক্সাম না, তাই না? তো তোমরা এই জিনিসটা ফেস করছো যারা নাকি একবার পরীক্ষা দিয়ে ফেলছো, হ্যাঁ, যে বলবে কি এবার 97 হাইয়েস্ট উঠবে, সেই পাবে 97, এরকম হবে। সো এগুলা বিশ্বাস করা যাবে না। ওই দিন এসেই ইমিডিয়েট পরীক্ষার অনেক জায়গায় দেখবা অনেক ধরনের সলভ হবে। সো আসলে সবগুলা সলিউশনই কি নিজেরা দেওয়া, আমরা টিচাররা নিজেরা দিব, কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওই স্বাস্থ্য অধিদপ্তরের প্রশ্নে উত্তরে কোনটা অ্যাকসেপ্ট করতেছে এখনো পর্যন্ত কেউ শিওরলি জানে না। ঠিক আছে, আমরা মোস্ট কারেক্ট আনসারটাই ধরার চেষ্টা করি। তো ওই দিন পরীক্ষা দিয়ে এসে এরকম
এক্সাইটেড থাকা যাবে না যে হ্যাঁ আরেকজনের তো 97টা হয়েছে, আমি তো 97টা দাগাই নাই, আমি কেমনে 97 পাবো, এত কিছু ভাবা যাবে না। যেটা করে ফেলছো। আর রেজাল্ট যেহেতু 2 দিন 3 দিন পরেই দিয়ে দিবে, 2 দিন পরেই দেয় মোস্ট প্রবাবলি, সবসময় দেয়। সো তোমরা 15 তারিখে মোস্ট প্রবাবলি রেজাল্টটা পেয়ে যাবা। সো রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত এই গ্রুপে ঘোরাঘুরি, আমার এতটা হয়েছে এত কিছু ভাবা যাবে না। এনিওয়ে পরীক্ষা হইলে তখন আরও বাকি কথা বলবো, বাট আমার আজকের পুরো সেশনে আমি তোমাকে এটাই চেষ্টা করছি যে তুমি এই 5 দিন কি করবা, পরীক্ষার আগের দিন তুমি কি করবা না এটা বেশি বলছি, আর পরীক্ষার দিন তুমি কি করবা। তোমাদের কি কোনো আরো এছাড়া প্রশ্ন আছে আমাকে একটু বলো তো। কোচিংয়ে আচ্ছা ভালো কথা একটা জিনিস আমি বাদ দিছি বলতে, সেটা হলো তোমাদের এখন মডেল টেস্টের মার্ক। দেখো মডেল টেস্টে তুমি একটা জায়গায় হয়তো স্টাক হয়ে আসো যে তোমার কোনোভাবে 70 আপ হচ্ছে না বা 80 আপ হচ্ছে না, তুমি সবসময় দেখা যাচ্ছে 79, 81, 82 এরকম পাচ্ছ বা 65 পাচ্ছ, এর বেশি পাচ্ছ না। সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে মডেল টেস্টের নাম্বারই যে তোমার লাইফের মানে সব কিছু, এটা ভাবা বন্ধ করো, কম্পেয়ার করা বন্ধ করো যে আরেকজন 100 পাচ্ছে 97 পাচ্ছে, আমি কিভাবে সেখানে 65 পাচ্ছি। হ্যাঁ তুমি এখন ভালো মোটিভেশন হইলে তুমি এটা নিতে পারো, কিন্তু তুমি যে কম পাচ্ছ তুমি আগে খেয়াল করো যে তুমি কি ধরনের প্রশ্ন ভুল করতেছো। তুমি কি সঠিক জিনিস ভুল করতেছো, মানে যেটা জানো সেটা ভুল করতেছো, নাকি তুমি জানোই না এমন প্রশ্ন বেশি ভুল করতেছো। তো যেটা জানোই না সেটা ভুল করলে তো তোমার মাফ আছে, কারণ সেই প্রশ্নই তো মেডিকেল ভর্তি পরীক্ষার দিন ওইভাবে আসবে এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু যেগুলো জানো সেগুলো ভুল করো না, ঠিক আছে? যেগুলা জানো এগুলা ভুল করো না, অপশনগুলা ঠিকমতো পড়ো। তুমি এখন করতেছো কি খুব ইম্পালসিভ হয়ে দাগাও, হ্যাঁ এটা পড়ছি পত্ররন্ধ্র প্রচ্ছেদনের কথা একটা আসছে, তুমি টাস করে সি দাগায় চলে যাচ্ছ। তুমি আগে প্রশ্নটা পড়ো, 4টা অপশন পড়ো, এরপরে নিজেকে প্রশ্ন করো যে এই অপশনটা কেন হবে না। এইবার তো 15 মিনিট আরো বাড়াই দিছে সময়, বহুত সময়। মানুষ দাগায় টাগায় বসে থাকে যে আরো সময় থাকে তার হাতে। অন্যবার 60 মিনিটের যখন এক্সাম হয়, এবার তো তোমার 75 মিনিটস, আরও বেশি সময়। সো তাড়াহুড়ার কোনো প্রশ্নই নাই, ঠিক আছে? তোমরা তাড়াহুড়া করবা না। অনেক কঠিন কোশ্চেনে তোমরা এক্সাম দিছো, দ্যাটস ওয়াই তোমাদের এত খারাপ লাগতেছে আমি জানি, বাট মেডিকেলের কোশ্চেন এতও কঠিন হবে না যত কঠিন কোশ্চেনে তোমরা সব জায়গায় এক্সাম দিছো। সো প্যানিক করা বন্ধ করো। কোশ্চেন কখনোই এত কঠিন হবে না যে তুমি ওই কোশ্চেন দেখে অজ্ঞানী হয়ে যাবে, এরকম হবে না। স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, যেরকম প্রতি বছর হয় স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। যারা বই পড়ছো, অনুশীলনী পড়ছো, মেডিটেনিক সলভ করছো, তাদের কোনো টেনশন নাই। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? ওকে আচ্ছা। আর সব সময় আগামী প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ম্যানিফেস্ট করো যে তুমি কমন পাবা প্রশ্ন, তুমি সঠিকটা দাগাবা এবং তুমি ভালো রেজাল্ট করে আসতে পারবা। ওকে, 2টা অ্যান্সার থাকবে না, ডাবল অ্যান্সার থাকবে না, ব্ল্যাঙ্ক অ্যান্সার থাকবে না, এই জিনিসগুলো একটু মাথায় রাখো কেমন? 2টা অপশন মানে 2টা অপশন কারেক্ট হবে এমন না, ব্ল্যাঙ্ক অপশন থাকবে এমনও না। বুঝতে পারছি সবাই? সো হইতে পারে যে কিছু একটা ভুল প্রিন্টিং হয়েছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে, কিন্তু কখনোই ইন্টেনশনালি ব্ল্যাঙ্ক আনসার বা ডাবল আনসার দেওয়া থাকবে না। খেয়াল করবে এবারে প্রশ্ন কেমন হবে, আমি তোমাকে পড়ানোর সময় বারবার বলছি কেমন হবে, ট্রিকি হবে, যে তোমাকে একটু সময় নিয়ে পড়তে হবে, তোমাকে অপশনগুলো সময় নিয়ে পড়তে হবে, একটু অ্যানালাইসিস করতে হবে। আর যদি বুঝেই যাও যে একদম ভুলই চলে আসছে, ব্ল্যাঙ্ক, একদম শিওর তুমি দাগাবা না ওইটা, ঠিক আছে? দাগাবা না। ওকে আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে যদি তুমি এখন 2টা অপশনের মধ্যে কনফিউজ, আমি কি বলছি কিভাবে তুমি এক্সক্লুড করবা, তোমার গাট যেটা বলবে, তোমার ব্রেইন ওই দিন যেটা বলবে যে না এটা হওয়ার সম্ভাবনা এত লাগতেছে না, তুমি বুঝে যাবা, হ্যাঁ তুমি আসলেই বুঝে যাবা, ঠিক আছে? আমি ক্লাসে সব বলে দিছি এবার কি ইম্পর্টেন্ট কি না ইম্পর্টেন্ট, তাই না? সব বলে দিছি। সো এখন এত কিছু টেনশন করার দরকার নেই। না তুমি যদি একবার দাগায় আসো, কোনো একটা কিছু দাগায় ফেলছো, ধরো সেটা বুঝতেছো যে তুমি ভুল করে ফেলছো, এই যে এখানে ডি হওয়ার কথা তুমি বি দাগায় ফেলছো, তাহলে তুমি আবার ডি দাগালে মার্ক পাবা কিনা? পাবা না, কারণ এটা মানুষ দেখে না। তোমার ওএমআর শিটটা রিড করবে একটা মেশিন, মেশিনের কাছে ইয়েস অর নো, ট্রু অর ফলস, 1 অর 0 এরকম লজিক থাকে। মানুষের কাছে ইমোশন আছে বাট মেশিনের কাছে নাই। সো তুমি মানে ভাবতেছো যে আচ্ছা এটাও দাগায় দিই ওইটাই দাগায় দিই, ওইটা গন,
তুমি যদি মানে বুঝে যাও যে তোমার এটা ভুল হয়ে গেছে, ওইটা বাদ, ওইটা নিয়ে আর চিন্তাই করা যাবে না, ঠিক আছে? সো যেটা ভুল হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে। ওকে, তাহলে আমি একটু সামারি করি, তারপর আমরা লাইফটা শেষ করব। আমি বলছি যে আমাদের যেই পরীক্ষা হবে, আমাদের ফাইনাল গাইডলাইন সেশনে আমরা আজকে বললাম যে আগামী 5 দিনে আমরা কি করব না, নতুন জিনিস পড়বো না, বেশি বেশি রিভিশন দিব। যে পারবো, তার যদি মনে একদমই শান্তি না থাকে সে মেইন বই পড়বে। আর যদি তুমি আমার কথা শুনো তাহলে শুধু মেরিটনিক পড়বা, ঠিক আছে? আর যার মেরিটনিক নাই তার যে যে বই আছে সেটা পড়বা। 3 নম্বরে হলো যেটা আমি বলছি, জিকে ইংলিশ পড়া যাবে না এখন নতুন করে, কিচ্ছু নতুন পুরাতন কিচ্ছু ফোকাসই করা যাবে না, বাকি 70তে ফোকাস করো। আর 4 নাম্বার হলো বেশি বেশি কোশ্চেন সলভ করো। তোমার প্রশ্ন, মেরিটনিকের প্রশ্ন সলভ করো, অনুশীলনীর প্রশ্ন পড়ো। আর কি করবা, তুমি হলো নিজের কাছে এক্সাম দাও, এটা করবা। তারপরে আমি বলছি যে একদম এক্সামের আগের দিন কি করবা, এই দিনটা হবে তোমার জীবনে সব থেকে রিল্যাক্সিং ডে। যে হ্যাঁ, রিল্যাক্স করতে করতে একদম আমি মুভি দেখতেছি এমন না, বাট এতই রিল্যাক্স করব যে আমি পজিটিভিটি আনবো নিজের মধ্যে। হ্যাঁ, যেই ফ্রেন্ড, যেই রিলেটিভ তোমাকে নেগেটিভিটি দেয় তার সাথে কথা না বলে, বরং যা কিছুতে তুমি ইন্সপায়ার হবে এরকম কিছু করো অ্যাক্টিভিটিস। এবং তোমার এই জিনিসগুলো অবশ্যই সাথে রাখতে হবে। হ্যাঁ, অ্যাডমিট কার্ড, অ্যাপ্লিকেন্টস কপি, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং তোমার বল পেন, আর হলো ট্রান্সপারেন্ট একটা ফাইলে তুমি সব কিছু নিয়ে যাচ্ছ, ঘড়ি তো নেওয়া যাবে না। অ্যাডমিট কার্ডের ব্যাপারে আবারও বলতেছি, আগামীকালকেই তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে। এটা কিন্তু পরীক্ষার আগের দিন আর ডাউনলোড করতে পারবা না, বাস। ওকে, গেল। আর ওই দিন ঘুমাই যাইতে হবে তাড়াতাড়ি। আরে মোস্ট ইম্পর্টেন্ট কথাই তো বলি নাই, এই 11 তারিখে শুনবা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তোমার 100 টাকা, 500 টাকা, 5,000, 10,000 টাকা দিলে তুমি মেডিকেলের প্রশ্ন কিনতে পারবা। এইসব ভুলেও বিশ্বাস করো না। আমার পেজের সকল পোস্টে গতকালকে একজন দেখি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, অমুক আইডিতে যান, এখনই হোয়াটসঅ্যাপ করুন, মানে আগ্রহীরা এখনই কোশ্চেন পেয়ে যাবেন, এই অবস্থা। মানে আমি তো আকাশ থেকে পড়ছি, জিনিসটা কি হইলো। এটা প্রতি বছরই হয়, প্রতি বছর হয়, এবং 11 তারিখে সব থেকে বেশি হবে এটা, ঠিক আছে? সো কোশ্চেন ফাঁস হবে না, কোশ্চেন ফাঁস হইলেও তোমার সেই কোশ্চেন পেয়ে পরীক্ষা দেওয়া উচিত না, ঠিক আছে? তুমি ভাববাই না এত কিছু, এই জন্য ফেসবুকটা বন্ধ করো। আমি কিন্তু বলছি এখন কোনো আপডেট তোমার পরীক্ষা আসবে না, সো ফেসবুকটা বন্ধ করো। কারোর কথায় কান দিও না। তোমার কোনো ফ্রেন্ড তোমাকে ফোন দিয়ে বলতে পারে যে মামা তুই 20,000 দে, আমি 20,000 দিব, দুইজনে মিলে কোশ্চেনটা পাই, তারপর সলভ করে এক্সাম দিতে যায়। এগুলা কইরো না। তুমি ডাক্তার হবা, মানবিক গুণাবলী থেকে প্রশ্ন আসবে, তোমাকে মানবিকতা শিখাইছি না আমি আমার মানবিক গুণাবলীর ক্লাসে। তাহলে কোশ্চেন পেয়ে পরীক্ষা দেওয়া কি ঠিক হবে? ইয়েস অর নো বলো, বলো না, কখনোই না। এবং পরীক্ষার হলে যখন তুমি ঢুকবা, দেখবা যে দুই পাশে সবাই মোবাইলে এমনভাবে একটা কোশ্চেন সলভ করবে, মনে হবে ওইটাই আসল প্রশ্ন, ওইটাই ফাঁস হয়েছে। এবং তোমার মনে হবে আয় হায় আমি তো প্রশ্ন পাই নাই, তাইলে বাকি সবাই প্রশ্ন পাইছে, আমিই পাইলাম না, আমিই চান্স পাবো না, এগুলো হবে। সো প্রশ্ন এত ফাস্টের চিন্তাই করতে না, প্রশ্ন ফাঁস হবে না, এগুলো সব ভুয়া, তোমার কাছ থেকে টাকা নিবে। আর তুমি জীবনে শান্তি পাবে না, যদি প্রশ্ন পেয়েও থাকো তাহলে তুমি জীবনে এরকম ডাক্তার হয়ে শান্তি পাবে না, ঠিক আছে? সো এগুলা বাদ দাও, একদম চিল থাকবা, সুন্দর মতো ঘুমাবা। আগের দিন একদম মানে মাংস দিয়ে ভাত খাইছো, পোলাও, বিরিয়ানি, এত ফিস্ট করার দরকার নেই, রেজাল্টের দিন খাইও। আগের দিন নর্মাল খাবার দাবার খাওয়া, পেট খারাপ করবে, টেনশনে উল্টাপাল্টা হয়ে যাবে সব। আমি বলছি না অলরেডি যে তোমার কিন্তু নার্ভাস সিস্টেম এখন গন্ডগোলের মধ্যে আছে, সো এগুলা কইরো না, ঠিক আছে? আচ্ছা, আর আর লাস্ট হইলো এক্সাম হলে সবাই 9টার মধ্যে উপস্থিত থাকবা, 9টার 1 মিনিট পরেও যাবে না। তোমার টার্গেট হইলো পৃথিবীর যেখানেই থাকো, তুমি বাংলাদেশের যেখানেই থাকো, এক্সাম সেন্টারের তোমাকে 9টা বাজে পৌঁছাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই সুন্দর মতো তুমি যাবা। যে প্রথমেই তুমি কি করবা, পাশের জনকে তোমার এত কমফর্ট দেওয়ার দরকার নাই, ঠিক আছে? পাশের জনকে এত বলা দরকার, আরে কোনো প্যারা নাই, আমি তোমাকে সব বলে দিব, তুমিও আমাকে হেল্প করো, ঠিক আছে? সে তোমাকে বলবে, সে একদম উড়ায় মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে আসে, সে তোমাকে সব শিওরলি বলতে পারবে। তুমি ওই ট্র্যাপে পড়লা, ভুল করে ফেলবা। সো কারোর কাছে কোনো দরকারই নাই জিজ্ঞেস করার। তুমি সুন্দর মতো 1 থেকে 100টা প্রশ্ন তুমি আগে দেখবা আছে কিনা, রোল নাম্বার, তোমার যে সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তো না, সিরিয়াল নাম্বার লিখতে হয়, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার লিখবা, তোমার সাইনটা সুন্দর মতো করবা, করার পরে এরপরে তুমি দাগানো শুরু করবা। কখনোই প্রশ্ন সিরিয়ালি দাগাই যাবা না, মানে যদি ভুল হয়ে যায় তাও তুমি প্যানিক করবা না, যদি তোমার বাদ দিতে হয় বাদ দিবা। এগুলা তোমার
এত টেনশনের কিছু নাই, ঠিক আছে? লাস্ট একটা কথা বলে আজকে সেশনটা শেষ করব, সেটা হলো তোমার কি করতে হবে পরীক্ষার হলে, কোন সিচুয়েশনে, সেটা সময়ই বলে দিবে, সিচুয়েশনই বলে দিবে, তোমার ব্রেইনই বলে দিবে। সো আগে থেকে আগাম এত চিন্তা করো না, এত বিপদ নিয়ে চিন্তা করো না। তোমার সাথে সব কিছু ভালো হবে যদি তুমি পজিটিভ থাকো, ঠিক আছে? এই বলে, কিরে ভাই তোরা আরও সেশন চাস? আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, ঠিক আছে? এই ব্যাচের পোলাপাইনগুলো সেশন সেশন করে পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি পারি, সময় পাই বা তোমাদের প্রয়োজন আছে মনে করি, আমরা অবশ্যই সেশন নিব তোমাদের, ঠিক আছে? কোনো সমস্যা নাই। সো 12 তারিখ হবে তোমার দিন। তুমি 10টা থেকে 11টা 15 পর্যন্ত এমনভাবে এক্সাম দিবা যে তোমার জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। বলছি না কোনো বাবুর কথা মনে করা যাবে না, কোনো বাবার কথাও মনে করা যাবে না। ইটস ইউ, ইটস অনলি ইউ, তুমি এবং তোমার কোশ্চেন পেপার, ঠিক আছে? সুন্দর করে এক্সাম দিবা, নিজেকে সবসময় পজিটিভ কথা বলো, পজিটিভিটির মধ্যে থাকো, নিজেকে সাহস দাও, নিজেকে ভরসা দাও। আর মনে রাখবা যে এই 12 তারিখের 1 ঘন্টা 15 মিনিটের একটা এক্সাম তোমার লাইফ ডিসাইড করতেছে, এবং তোমার বাবা মার জন্য তুমি দিতে পারো একটা সর্বশ্রেষ্ঠ গিফট, এমন একটা রেজাল্ট আনতে যাচ্ছে। সো এতটুকু মনে করো, তাহলেই দেখবা তুমি সব কিছু খুব সুন্দরভাবে কন্ডাক্ট করতে পারতেছো। অনেক দোয়া থাকবে তোমাদের সবার জন্য, অনেক দোয়া, তোমরা যেন মাথা ঠান্ডা রেখে সুস্থভাবে এক্সামটা দিয়ে আসতে পারো। আমি বলছি আমার ব্যাচের স্টুডেন্টদের, তোমাদের অলরেডি, যে এই রেজাল্ট নিয়ে আমরা অনেক আশাবাদী। তোমরা জাস্ট যা পড়াইছি এগুলোর মধ্যে থেকেই কমন পাবা, সুন্দর মতো এক্সামটা দিয়ে আসো, দ্যাটস ইট। আর গ্র্যান্ড সেলিব্রেশনে সবার সাথে দেখা হবে, ওকে? এইগুলা বলে আমি আপাতত আজকে সেশন শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবা, সবাই ভালো থাকো, সুন্দর মতো এক্সাম দাও। থ্যাংক ইউ সো মাচ।